আমি অ্যাকচুয়ালি নেক্সট নারিম ভাই আমাদের সাথে আসলে খুব কম সময় থাকবে। আগামী 30 মিনিটস এর মধ্যে আসলে নারিম ভাই হয়তো লিভ করবে, বাট আই বি স্টেইং। সো আমি খুব তাড়াতাড়ি আমার পার্টটা কিছু এক্সপ্লেনেশন দিব, এন্ড দেন নারিম ভাইকে আমি আহ, ছেড়ে দিব। সো নারিম ভাই উইল কন্টিনিউ আফটার মি, বাট আই উইল জয়েন এগেইন। ওকে, সো আমি স্টাফ এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে ভিভোসফটে আছি, and the last 12 years there I have been to few companies and very well known companies, multinational company. And then I was in Cefalo, I was in Bragg Bank, I was in Pathao, I was in I have worked with banking sectors of Bangladesh. I have worked with ride sharing in Pathao, ride sharing company. So কিছু ডোমেনে আমার কাজ করা হয়েছে, বোথ ম্যানুয়াল এন্ড অটোমেশনে। সো হ্যাঁ, আমি আমি যে জিনিসটা আসলে সবার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে ইনফরমেশন গুলো আমার সাথে কেউ শেয়ার করে নাই 10 বছর আগে। ঠিক আছে, সো আই হোপ যে আমাদের এই লার্নিংটা একটা আহ, একটা ফ্রুটফুল একটা এক্সপিরিয়েন্স শেয়ার হবে আর কি। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমরা কেন এখানে আসছি? হ্যাঁ, আমি কেন আসছি কিংবা সামিহা কেন আসছে? আমরা আমরা আমাদের যে যে গ্লোবাল টেক কেন এটা অর্গানাইজ করছে? হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমরা বিলিভ করি যে, মানে আপনারা সবাই অ্যাকচুয়ালি হয়তো জানেন না এই ব্যাপারটা, যে লার্নিং এর আসলে 3টা স্টেপ থাকে। হ্যাঁ, লার্নিং এর ওভারঅল 3টা স্টেজ থাকে। তো একটা হচ্ছে কনজাম্পশন, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, এন্ড একটা হচ্ছে টিচিং। হ্যাঁ, সো কনজাম্পশন এন্ড অ্যাপ্লিকেশন এই 2টা স্টেজের মধ্যেই বেশিরভাগ মানুষ আমরা থাকি আর কি। হ্যাঁ, তো থার্ড স্টেজটাতে এক্সপ্লোর করা হয় না। সো কনজাম্পশন, আমরা যখন নতুন কোনো কিছু শিখি আমরা তখন ওই স্টেজে থাকি, এন্ড দেন আমরা কি করি, ওই যে লার্নিংটা হইলো সেটা আমরা কোথাও অ্যাপ্লাই করার চেষ্টা করি। হ্যাঁ, তো হ্যাঁ, আমিও আমার ক্যারিয়ারের প্রথম 5-6 বছর ওই অ্যাপ্লিকেশনের মধ্যেই ছিলাম। দেন I got a friend who made me interested in teaching. Okay, so আমার লার্নিং গুলাই আমার ও আমাকে আসলে কনভিন্স করে টু শেয়ার উইথ দ্য হোল ওয়ার্ল্ড। ওকে, তো এটা একটা অ্যামেজিং রেজাল্ট আমরা দেখছি। হ্যাঁ, তো সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আর আমি একটু আগের স্লাইডে যেতে চাই। আমি, হ্যাঁ, ওকে, আপনারা সবাই তো এসকিউ হইতে চান, তাই না? এখানে সবাই এসকিউ হইতে চান। এই স্লাইডে কোনো ভুল কিছু খুঁজে পাচ্ছেন কেউ? এসকিউ হইতে চান সবাই, সবাই কিন্তু এসকিউ হইতে চান। তো আনমিউট করে যদি কেউ কোনো কিছু পান আমাকে একটু জানান। ভাইয়া কনজাম্পশনের মধ্যে ইনফরমেশন আছে ভাই। সরি, ইনফরমেশন আরেকবার হবে বলুন, না। আরেকবার বলুন। কনজাম্পশন যে যেটা আছে, কনজাম্পশন যে হ্যাঁ, পোর্শনটা আছে সেখানে সম্ভবত অ্যাবজর্বিং ইনফরমেশন হবে। ইয়েস, আচ্ছা, একটা পাইছেন, আরো একটা আছে, বলেন তো একটা কি? আপনি না, মানে সবাইকেই বলতেছি যে আনফরমেশনের ওইখানে হ্যাঁ, ওইটা তো উনি বললো। আর আরেকটা আছে, সবাই এসকিউ হইতে চাই, বলেন। সিনারিওস বানানটা ভুল আছে। রাইট, আরো একটা ভুল আছে, বানান বলেন তো। ভাইয়া টিচিং হবে নাকি টেস্টিং? না, না টিচিং ভাইয়া, হইতে ওই পারে যে কিন্তু অ্যাবজর্বিং বানানটা ভুল আছে। গুড, ভেরি গুড, ভেরি গুড। আই এম সো ইমপ্রেসড। সো এটাকে বলে কি অ্যাটেনশন টু ডিটেল। আমরা যারা এসকিউ হতে চাই আমাদের সবার একটা তুখোড় লেভেলের অ্যাটেনশন টু ডিটেল থাকতে হবে। হ্যাঁ, এন্ড আপনারা ওই টেস্ট পাস করছেন, বাট হ্যাঁ, হয়তো অনেকে আমাকে স্টপ করেও বলতে পারতেন যে ভাই এখানে কিন্তু ভুল আছে। হ্যাঁ, তো ওই রকম কিউরিয়াসিটি লেভেল থাকতে হবে, অ্যাটেনশন টু ডিটেল অনেক হাই থাকতে হবে, আরো কিছু স্কিল থাকতে হবে। সেটা নাদিম ভাই আরো বিস্তারিত আলোচনা করবে, আমরাও করব পরে। সো নেক্সট স্লাইড সামি। ওকে, এই স্লাইডটা আমি রিসেন্টলি আই কেম অ্যাক্রস দিস স্লাইড। হ্যাঁ, তো
দেখেন ছবিটা একটু চিন্তা করে দেখেন যে মাংকিটা বলতেছে পানির ডেপথটা কত। হ্যাঁ, এন্ড মেবি সে হয়তো সাঁতার কাটতে চায়। হুম, অবাক হওয়ার কিছু নাই। আমি কিন্তু মালয়েশিয়া তো দেখছি যে সাঁতার কাটতে দেখছি। এক ধরনের মাংকি আছে, ওরা সাঁতার কাটে। তো এখন ও যদি একটা অ্যানিমেলকে জিজ্ঞেস করে, হ্যাঁ, জিরাফ টাইপের একটা অ্যানিমেল, সেও বলবে আপ টু মাই নেক। অথবা, কিন্তু এটা কি তার পার্সপেক্টিভে বলতেছে যে পানির ডেপথটা কত? না, সে জিরাফ তার পার্সপেক্টিভ থেকে বলতেছে। সেটা হয়তো একটা রাইট ইনফরমেশন, কিন্তু এটা কিন্তু ওর জন্য অনলাইন। তো এটা কিন্তু ওর জন্য ভ্যালুয়েবল ইনফরমেশন না। হ্যাঁ, তো আমি যেটা আমার আমার 20s, হ্যাঁ, আই এম কারেন্টলি নাও around 35, so 35 years অলমোস্ট আশেপাশে। বাট when I was in 20s, আমি কিন্তু এই জিনিসটা ফিল করি নাই যে I was following what my friends were following. আমি আমি তাই করতেছিলাম। আমি জানি না, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তেছি তখন 4 বছর পরে পড়াশোনা শেষ করে আমি কি করবো আমি জানি না। হ্যাঁ, অ্যান্ড আই ওয়াজ ফলোয়িং মাই ফ্রেন্ডস, আই ডোন্ট নো। আমি হয়তো আমি অনেক স্পোর্ট লাইক করি। হ্যাঁ, আমি ইউনিভার্সিটি ক্রিকেট টিমে ছিলাম, ফুটবল টিমে, টেবিল টেনিস খেলতাম, ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলাম। তো আমি আসলে জানতাম না যে 4 বছর পরে আমি কি করব, কিংবা আমার যে একটা ক্যারিয়ার গ্রো করতে হবে, এইটা নিয়ে আমার বিন্দু পরিমাণ কোনো আহ, চিন্তাও ছিল না কেন জানি। হ্যাঁ, সো আই ওয়াজ লাইক পাসিং মাই টাইম। অ্যান্ড আমি সেই জন্যই আপনাদেরকে স্লাইডটা শেয়ার করলাম যে ডোন্ট কম্পেয়ার ইউর স্টেপস উইথ আদার্স, বিকজ all of us are fighting our own battle. হ্যাঁ, আমরা আমাদের সবার প্রবলেম ডিফারেন্ট, সবার সিনারিও ডিফারেন্ট। সবাই সবার লাইফে এক একজন এক একজনকে নিয়ে আসলে আহ, ব্যস্ত আছে। হ্যাঁ, সো আপনারা সবাই এখানে আসছেন। আই এম ভেরি লাইক, আমি আপনাদেরকে এটা কি বলে, আহ, আপনার ফ্রেন্ডরা আসেন কিন্তু আপনি আসছেন। হ্যাঁ, তো আপনি কিন্তু হয়তো আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তা করতেছেন। তো ইটস এ গুড সাইন। আমার ওই সময়ে আমি নিজেও ওইভাবে চিন্তা করতে পারিনি। তো এই স্লাইডটা দেওয়ার উদ্দেশ্য কি, আপনি আগামীতে যা করবেন কখনো আরেকজনের সাথে কম্পেয়ার করবেন না। হ্যাঁ, ইটস ইয়োর ওন লাইফ, ইয়োর ওন ব্যাটল। ইউ হ্যাভ টু ফাইট ইয়োর সেলফ, ফাইট অ্যালন। ওকে, সো পার্সপেক্টিভ, একজনের পার্সপেক্টিভ এক এক রকম হবে। সেটা যে আপনার জন্য রাইট, ব্যাপারটা কিন্তু তা না। আপনাকে ওই পানির মধ্যে নেমেই দেখতে হবে যে হাউ ডিপ ইজ দ্য ওয়াটার। ইউ ক্যানট আস্ক a different person about what to do. So take your life, take your control of your life. হ্যাঁ, নেক্সট স্লাইড আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে এই তিনটা জিনিস। এই তিনটা আমার কাছে মনে হয় যে ইন আওয়ার 20s, আমি আবার যদি ব্যাক করতে পারতাম, আই উড হ্যাভ ইভেন মোর এমফেসাইজ অন দিস থ্রি থিংস। হ্যাঁ, তো প্রথম ফার্স্ট থিং হচ্ছে ইউ হ্যাভ টু লার্ন আ স্কিল, যেটা আপনাকে হেল্প করবে টু মেক মানি। ওকে, অ্যান্ড ইউ হ্যাভ টু বি ভেরি গুড অ্যাট দ্যাট স্কিল। নাম্বার টু, গিভিং এমফেসাইজ ইন হেলদি লাইফস্টাইল। ওকে, তো আপনারা যারা 20s এ আসছেন এখনো, আপনারা আসলে এটা রিয়েলাইজ করতে পারবেন না যে টু লিভ এ হেলদি লাইফস্টাইল এটা কতটা ম্যাটার করে। হ্যাঁ, আমরা যারা 10-12 বছর অফিসে যাওয়া আসা করি, হ্যাঁ, আমরা বুঝতে পারি। And সেজন্য আমরা কিন্তু অনেক এফোর্ট দিই। আমরা উইকেন্ডসে এখনো এক্সারসাইজ করি, ম্যারাথনে দৌড়াই। হ্যাঁ, এন্ড দেন হয়তো অনেক আগে হ্যাঁ আর্লি ঘুমাইতে যাই, আর্লি উঠি হয়তো। এন্ড দেন ট্রাই করি অ্যাটলিস্ট। হ্যাঁ, আমি তো করি। এন্ড দেন লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। ইউ হ্যাভ টু ইট হেলদি, ইউ হ্যাভ টু এক্সারসাইজ প্রপারলি। ওকে, সো কি
emphasize on your lifestyle. Back to the earlier, yeah. So এটা I cannot give emphasize enough to এটা কতটা ইম্পর্টেন্ট, বিকজ আমরা যারা টোয়েন্টিজ এর মধ্যে আছি না, আমরা এটা এরকম রিয়েলাইজ করতে পারি। দেন যত সময় যাবে হুট করে দেখবেন যে আপনার কাছে ফিল হবে যে আমি তো আগে ওই কাজটা তো ইজিলি করতে পারতাম, বাট এখন পারতেছি না কেন। হ্যাঁ, তো এটা ফিল হবে। তো এফোর্ট, আপনি কি খাচ্ছেন, আপনি কিভাবে আপনার দিনটা পার করতেছেন, ইউ হ্যাভ টু বি ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট ইট, ওকে? অ্যান্ড give some effort in living a healthy lifestyle. And the third thing, to have a connection with your creator, okay? So এক একজনের creator আপনার যে রিলিজনই হন না কেন, you can connect with that, right? So make yeah, এটা একটা spiritual একটা guideline আমি বলবো। So I won't say anything about it because it's your personal life and it's my suggestion actually. So whatever you are in which religion you are following, try to have a connection with your creator, okay? So the third stage is done. So আমরা এই এসডিএলসি নিয়ে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল নিয়ে আমরা একটু পরে কথা বলবো। সো আমি অলমোস্ট 15 মিনিট নিয়ে নিচ্ছি। আমি এখন নাদিম ভাইকে আমি জয়েন করতে বলবো, অ্যান্ড নাদিম ভাই আমাদেরকে আরো কিছু জিনিস শেয়ার করবে, যে জিনিসগুলো আসলে সফট স্কিল আমাদের ইম্পর্টেন্ট হার্ড স্কিলের সাথে সাথে। সো ওভারঅল একটা জার্নি আমাদেরকে শেয়ার করবে, যেটা নাদিম ভাই ফলো করছে এবং আমাদেরও করলে আমরা হয়তো একটা বেটার ক্যারিয়ারে যেতে পারবো। সো নাদিম ভাই, আর ইউ দেয়ার? Yes. Thank you. Thank you, GTA, for organizing this seminar, this session. আর যারা পার্টিসিপেট করেছি আমরা সবাইকে অনেক ধন্যবাদ, যে এরকম একটা মানে আমরা সবাই খুব ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যেও আমরা এখানে সব একসাথে হয়েছি যে এরকম একটা সেশনের জন্য। আমি অলওয়েজ আর কি চাই যে আমাদের যারা নতুন, যারা আমাদের এই কমিউনিটিতে আসছে, ইন্ডাস্ট্রিতে আসছে, তার জন্য ভালো একটা মানে ভালো কিছু শিখে ভালো একটা ভাইব নিয়ে আসতে পারে। এই জন্য আমি সবসময় আমার হ্যান্ড সবসময় ওপেন আছে সবার জন্য। আচ্ছা, আমি বেশ মানে ক্যারিয়ার নিয়ে বেশ কয়েকটা কথাবার্তা বলবো। আর সবাই তো আমরা ক্যারিয়ার নিয়ে চিন্তিত, তাই না? আমরা ক্যারিয়ার কি করব, কোথায় যাব, হ্যাঁ, কিউএ ক্যারিয়ারটা কি হবে। তা আমি বেশি কিছু না, বেশ কয়েকটা পয়েন্ট হাইলাইট করবো আর কি। আমি জাস্ট আমার সেশন এটা একটু শেয়ার দিই। দেখেন তো সবাই কি দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটা মিনিট। একটা মিনিট। আমি একটু একটা ইনফরমেশন দিয়ে দিই, নাদিম ভাই রেডি হতে হতে। তো আপনারা একটা কোশ্চেন আনসার সেশন আমরা একটু পরে করবো, এন্ড একটা গুড প্র্যাকটিস হচ্ছে সবাই নোটবুক এন্ড কপি পেন ক্যারি করতে পারেন। তো ডিউরিং দ্য হোল সেশন আপনারা কিন্তু কোশ্চেন গুলো একটু রাইট ইট ডাউন ইন সামওয়্যার এলস, এন্ড দেন যখন আমরা কোশ্চেন সেশন করবো, দেন সবাই একটু পার্টিসিপেট করেন আর কি। হ্যাঁ, আমরা ইন্টারেক্টিভ সেশন করতে চাই একটা। হ্যাঁ, তো ইয়া, প্লিজ পার্টিসিপেট দেন। হ্যাঁ, নারিন ভাই, আমরা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি, আপনার স্লাইডও দেখতে পাচ্ছি। প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা,
আচ্ছা আমি একটু বলি, আমি জাস্ট ক্যারিয়ার নিয়ে কথাবার্তা বলবো আর কি। বেসিক্যালি কোশ্চেন অ্যান্সার সেশনটা যাতে বড় হয় এই জন্য আমি আমার ডিসকাশন সেশনটা ছোট রাখবো, যাতে ওখানে আমরা অনেক কোশ্চেন অ্যান্সার করতে পারি। হ্যাঁ, কেন ইন্ডিভিজুয়াল অনেকের অনেক কোশ্চেন থাকে, সো এগুলো যাতে আমরা করতে পারি। সো আমরা একটু ক্যারিয়ার স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যে আমরা এসকিউএ ক্যারিয়ারে আসতে চাই, তাই না? তা আসতে চাইলে আমার আসলে কি প্ল্যান হবে? হ্যাঁ, আমার কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এগুলো ইম্পর্টেন্ট, যেগুলো কিন্তু আমাদের নজর দিতে হবে। আচ্ছা আমি আমার সম্পর্কে একটু বলি, আমি হলো স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি অপটিমাইজডিতে। আমার ওভারঅল এক্সপেরিয়েন্স যে আমরা ভাইয়া বললো 22 বছরের মতো। আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে, তারপরে আমি 3 বছর পরে এসকিউএ তে মুভ করে যাই। সো তারপর থেকে আমার ক্যারিয়ার শুরুই হয় অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে। মাঝখানে আমি কিউএ নিয়ে অনেক দিন ছিলাম, তারপর আবার অটোমেশন ইঞ্জিনিয়ারিং এ মুভ করছি। সো আমার ক্যারিয়ার হচ্ছে মিক্সড অফ ম্যানুয়াল অ্যান্ড অটোমেশন টেস্টিং। সো ডিফারেন্ট টাইপস অফ টেস্টিং করতে হয়েছে, অনেকগুলো কোম্পানি, প্রায় 6-7টা কোম্পানি পার করছি। সব জায়গায় আমাকে কিউএ হিসেবে রোল প্লে করতে হয়েছে, অনেক চ্যালেঞ্জ এবং অনেক অ্যাপ্লিকেশন গুলো টেস্ট করতে হয়েছে। আমাদের শুরুর জীবনের কিন্তু ইয়েটা কিউএ ক্যারিয়ারটা অত সোজা ছিল না, আমাদেরকে অনেক স্ট্রাগল করে এখানে আসতে হয়েছে। হ্যাঁ জি, কিন্তু তোমাদের যারা আমরা এখন নতুন আছি তাদের জন্য সবচেয়ে মজার বিষয় হলো এই ইন্ডাস্ট্রি কিউএ এর এই ব্যাপারটা এস্টাবলিশড। হ্যাঁ, সফটওয়্যার ইন্ডাস্ট্রির এসকিউ এর এই পজিশনটা এস্টাবলিশড, আমাদের সময় কিন্তু এটা এস্টাবলিশড ছিল না। হ্যাঁ, এটা একটা বিষয়। তো আমি একটু সামনে যাই। সো আমরা যারা স্টুডেন্ট আছি, হ্যাঁ আমরা অনেকে এখানে আছি যারা সদ্য পাস করেছি অথবা এখনো 4th ইয়ারে আছে, এরকম থাকতে পারি। যারা স্টুডেন্টস তাদের জন্য আসলে এসকিউ তে আসতে গেলে কি করতে হবে এটা একটু বলি। চলো যে বুঝতে হবে আসলে কিউএটা কি। এই যে ভাইয়ার পরের সেশনে এই কিউএ নিয়ে কথাবার্তা বলবে, যে ওখানে আমরা কোথায় কিউএ কি করি এগুলা নিয়ে ওনার ডিসকাশন আছে। সো আমি এটাই বলবো যে আমি কিউএ তে আসার আগে আমি বুঝে নেবো আসলে এসকিউ ব্যাপারটা কি। হ্যাঁ, এটা নিয়ে আমার অনেক টিউটোরিয়ালস অনেক কিছু আছে, এই যে জিটি এর নিজস্ব ট্রেনিং প্রোগ্রামও আছে। সো বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আছে, এগুলোতে আমরা পার্টিসিপেট করে আমরা রোলটা সম্পর্কে ভালো মতো বুঝি, আসলে এখানে মানুষ কি করে, কি করতে চাই, আর এটা করতে গেলেই বা আমার কি শিখতে হবে। সো রিলেভেন্ট স্কিল আমার ওখানে তৈরি করতে হবে, সে লাইক জিরা, টেস্ট প্ল্যানিং কি, হ্যাঁ অটোমেশন টেস্টিং হতে গেলে প্রোগ্রামিং এ ভালো নলেজ থাকতে হবে। এই তো এই জিনিসগুলো আর কি। হ্যাঁ, টেস্ট কিভাবে করে মানুষ এই সম্পর্কে আইডিয়া থাকা। প্লাস থার্ড যে আমরা যারা ইন্টার্নশিপ করবো আমাদের স্টুডেন্ট ইয়েতে, যখন আমরা স্টুডেন্ট থাকবো ইউনিভার্সিটিতে, ইন্টার্নশিপটা যেন এসকিউএ সেন্ট্রিক করি, যদি আমি এসকিউএ তেই ক্যারিয়ার করতে চাই। হ্যাঁ, আমরা দেখা যাচ্ছে একটা ইন্টার্নশিপ করি, একটা ঝাঁকমাক করে চলে আসি, কিন্তু ওইটা যদি এসকিউএ সেন্ট্রিক করি তাহলে এটা আমার নেক্সট লেভেলে আমার জবে ভ্যালু অ্যাড করবে। সো স্টুডেন্ট লাইফে যারা আমরা ঠিক করে ফেলছি, আসলে কি আমরা কিন্তু স্টুডেন্ট লাইফে এরকম ছিলাম না, আমরা পড়াশোনা দৌড়াদৌড়ি খেলাধুলা এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু যখন আমরা ক্যারিয়ারে আসলাম পাশ করার পরে, তখন আমরা ক্যারিয়ার নিয়ে চিন্তা করতাম আসলে কোথায় যাবো। ফলে আমাদের কিন্তু জীবনের একটা শুরুর দিকে একটা সিগনিফিকেন্ট টাইম নষ্ট করছি যে শুধু চিন্তা করতে যে। বাট আমি এখন আমার যারা অনুজ যারা আসবে ইন্ডাস্ট্রিতে, তাদেরকে আমি সবসময় বলি যে স্টুডেন্ট লাইফ থেকে তুমি ঠিক করে নাও যে তোমার আসলে তুমি কোথায় যেতে চাও, কি করতে চাও, তারপরে ওইটার উপর তুমি একটা প্যারালাল স্টাডি শুরু করো তুমি তোমার রেগুলার একাডেমিক স্টাডির সাথে, যেন তুমি পাশ করার পরে ইন্টারভিউতে গিয়ে যেন তুমি রেডি হয়ে যেতে পারো। হ্যাঁ, তো ইন্টার্নশিপটাও পার্ট অফ দ্যাট, যে আমি যদি কিউএস সেন্ট্রিক করি তাহলে দেখা যায় যা ফ্রেশারদের যেসব সিভি আমরা পাই যারা ইন্টার্নশিপ থাকে কিউএতে, তাদেরকে আমরা প্রায়োরিটি দিই। ওকে, যে ওর অলরেডি এই সম্পর্কে জানা আছে, সো এটা একটা প্রায়োরিটি। তার যদি কিউএ ট্রেনিং থাকে আমরা প্রায়োরিটি দিই। ওকে, তার ট্রেনিং জানা আছে, সে কিউএ সম্পর্কে জানে, তাকে আমরা প্রায়োরিটি দিই। তো আমরা যখন ফ্রেশার হায়ার করি তখন আমরা এই জিনিসগুলো স্কিলগুলো দেখি। সো এই জিনিসগুলো আমি যখন স্টুডেন্ট থাকবো, আমি যখন ডিসাইড করে ফেলবো যে না আমি এসকিউতে ক্যারিয়ার করতে চাই, তাদের ক্ষেত্রে এইগুলো আমার থাকবে সাজেশন, এই জিনিসগুলো তারা একটু দেখবে। এখন আমি আমার আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করছি, এখন আমি চিন্তা করতেছি আমি কিউএতে ক্যারিয়ার করতে চাই, আমি কি করব। অবশ্যই আমার ইউনিভার্সিটি লাইফের যেসব প্রজেক্ট গুলো আছে ওইগুলো হাইলাইট করব। হ্যাঁ, আমরা এবং ওইগুলো থেকে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি যে তুমি এগুলো করছো, আমরা দেখি যে সে এগুলো করতে যে তার কিউএ যে এটা ভাইয়ার সেকেন্ড স্লাইডে ছিল যে কিউএ হতে গেলে এই কিছু ছিল যে ভুল ধরার যে একটা মেন্টালিটি টেন্ডেন্সি, হ্যাঁ যে আমার একটা ডিফেক্ট আছে কোন একটা জায়গায়, ওটাকে আমি যত কুইকলি ধরতে পারি, হ্যাঁ ওই টেন্ডেন্সিটা। তো ওইটা একটা জিনিস যে আমরা জিজ্ঞেস করি যে তুমি যে প্রজেক্ট গুলো করে আসছো ওইখানে তোমার কি ভুল ছিল, কি ডিফেক্ট ছিল, আমরা বোঝার চেষ্টা করি সে যখন এগুলো করছে তখন তার মধ্যে এই টেন্ডেন্সি গুলো আছে কিনা। হ্যাঁ, সো এই জন্য আমি যে প্রজেক্ট গুলো করছি এগুলো
এগুলোকে হাইলাইট করা। প্লাস হচ্ছে নেটওয়ার্কিং, ভেরি ইম্পর্টেন্ট। এই যে আজকে সেশনে আমরা আসছি, দিস ইজ এ পার্ট অফ নেটওয়ার্কিং। অর্থাৎ আমি বিভিন্ন সেমিনার, বিভিন্ন সেশনে যাব কিউএ সেন্ট্রিক, এখান থেকে আমি নলেজ গুলো পাবো, ইন্ডাস্ট্রির অবস্থা সম্পর্কে জানতে পারবো। হ্যাঁ, যে আমি আসলে যে শুরু করব, কিভাবে শুরু করব, এই আইডিয়া গুলো দেবে। জিটিএ ইজ লাইক দ্যাট। হ্যাঁ, আমরা আসছি এখানে কথা বলতে এই বিষয়গুলোই জানাতে। হ্যাঁ, সো এর একটা জিনিস। সার্টিফিকেশন, কোন একটা ট্রেনিং করো, কোন একটা সার্টিফিকেশন করো, আইসিকিউবি সার্টিফিকেশন করো, ট্রেনিং করো বিভিন্ন টাইপের, যেটা তোমাকে প্রুভ করবে যে না তুমি এই বিষয়ে কিছুটা জানো, বিজ্ঞ আছে। হ্যাঁ, আমরা তাকেই প্রায়োরিটি দেবো যার অলরেডি এই বিষয় সম্পর্কে জানা আছে। একটা ফ্রেশার, সে কোনো বিষয়ে ডিপ নলেজ নাই, কিন্তু সে সবকিছু একাডেমি সব কোর্স করে আসছে, তাকে যতটা না আমরা গুরুত্ব দিই, স্পেসিফিক ওই ব্যাপারে তার যদি নলেজ থাকে তাকে আমরা বেশি গুরুত্ব দিই। হ্যাঁ, সো আন্ডারগ্রেড হওয়ার পরে, আন্ডারগ্রেড কমপ্লিট করার পরে এই জিনিসগুলোতে গুরুত্ব, আমি যেখানেই যাই না কেন সেখানে সেই বিষয়ের উপর যেন আমার কিছুটা নলেজ থাকে। আমরা অনেকেই আছে এখানে অলরেডি কিউএ ক্যারিয়ার শুরু করে দিচ্ছি। সো আমি অ্যাজ এ জুনিয়র কিউএ হিসেবে আমার ক্যারিয়ার শুরু করছি, ট্রেনিং হিসেবে শুরু করছি। এই ক্ষেত্রে আমার এটা হবে কি, আমার ক্যারিয়ার প্ল্যান স্ট্র্যাটেজিটা হবে কি, আমি সব সময় চাইবো যে আমার স্কিল সেট গুলোকে হাইলাইট করতে, যে আমি অ্যাজ এ জুনিয়র কিউএ আমি যদি নেক্সট লেভেলে যেতে চাই তাহলে আমার স্কিল সেট কি। জুনিয়র কিউএ হিসেবে আমার যে নলেজ গুলো থাকা দরকার, টেস্টের বিভিন্ন রকম টেস্টিং প্যারামিটার সম্পর্কে জানা, টেস্টিং এর বিভিন্ন টাইপের টেস্টিং এর যে ডেফিনিশন আছে, টেস্ট গুলো কিভাবে করে, স্ট্র্যাটেজি গুলো কি কি, এগুলো সম্পর্কে জানা। এটা একটা স্কিল সেটের পার্ট। আমরা যারা কিউএ হিসেবে অ্যাপ্লাই করে আমরা দেখি যে ওদের স্কিল সেটে এই জিনিসগুলো আছে কিনা। ফিডব্যাক নেওয়া, আমি একটা কোম্পানিতে অ্যাজ এ জুনিয়র কিউএ আছি, আমার যে সিনিয়র আছেন যার আন্ডারে আমি কাজ করছি, যে আমাকে লিড করছে, তার কাছ থেকে ডে টু ডে ফিডব্যাক নেওয়া, যে আমি আসলে ঠিক পথে আছি কিনা, আমি ভুল পথে আছি কিনা, আমার আসলে আর কি জানা দরকার আছে। হ্যাঁ, এই জিনিসগুলো সম্পর্কে রেগুলার তার কাছ থেকে ফিডব্যাক নিয়ে এবং ওই অনুযায়ী নিজের স্কিল সেটকে ডেভেলপ করা। তো যারা আমরা জুনিয়র কিউএ আছি তাদের আমাদের কিন্তু এটা একটা পার্ট। লাস্টে আসবে ইনিশিয়েটিভ নেওয়া, অর্থাৎ যে আমার তো নেক্সট লেভেলে যেতে গেলে আমার কি কি করতে হবে, এই জিনিসগুলো করা। প্রজেক্টে আমি যেখানে কাজ করছি সেখানে ভলেন্টিয়ারলি অনেক কাজ করা। হ্যাঁ, যেটা আমি আমার ক্যারিয়ারকে হাইলাইট করতে পারি, যে না আমি অ্যাজ এ কিউএ, আমি রিয়েল কিউএ, আমি অনেক জটিল বাগ বের করে ফেলতে পারি। হ্যাঁ, একটা জিনিস কি, একটা কিউএ সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে সে একটা ক্রিটিক্যাল ইস্যুকে কত তাড়াতাড়ি ফাইন্ড আউট করতে পারে। হ্যাঁ, এটা কোম্পানির জন্য লাভের, তার ক্যারিয়ারের জন্য লাভের। তখন তার লিডার চিন্তা করে, লিড যিনি থাকেন, যে না ওর এফিসিয়েন্সিটা ভালো, ও খুব ফাস্টলি কোন একটা জায়গায় ডিফেক্ট আছে বের করে ফেলছে। স্পিড অফ ফাইন্ডিং দ্য ডিফেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের রিজিউম গুলো কেমন হবে? আমরা যদি ফ্রেশার থাকি তাহলে আমরা সবসময় আমাদের এডুকেশন, স্কিল আর আমাদের আমরা কি কি লার্ন করছি, আমাদের স্টুডেন্ট লাইফে কি কি ট্রেনিং করছি, এগুলোকে হাইলাইট করা উচিত। আমি যে বিষয়গুলো বললাম যে রিজিউমে এগুলো হাইলাইটেড পয়েন্ট হওয়া উচিত। কারণ ফ্রেশারের ক্ষেত্রে আমরা কিছু খুঁজে পাই না। আমরা দেখি যে আসলে সে যে পজিশনে অ্যাপ্লাই করছে ওই পজিশনে তার এক্সট্রা কোনো নলেজ আছে কিনা। হ্যাঁ, ওইটা দেখে আমরা তাকে আমরা করি, জাজ করি। এখনকার ছেলেমেয়েরা খুব স্মার্ট, তারা অ্যাপ্লাই করার আগে অলরেডি কিছু বিষয় ট্রেনিং করে সার্টিফিকেশন নিয়ে তারপরে আসে। হ্যাঁ, এটা যে ফলে দেখা যায় কি, অলরেডি একটা নর্মাল ফ্রেশার থেকে যার এই স্পেসিফিক নলেজ আছে তাকে সে এমনি উঠে দেয়। জুনিয়র কিউ হিসেবে হলো, যদি আমি আমার রিজিউমটা প্রিপেয়ার করতে যাই, আমার কি তিনটা মেইন জিনিস থাকতে হবে। একটা হচ্ছে আমি জুনিয়র পজিশনে থেকে কি কি স্কিল লেভেল ডেভেলপ করছি ওইগুলো হাইলাইট করা, আমার ডেভেলপমেন্ট কি হয়েছে, এই আমি কি কি জিনিস শিখছি এখানে এসে। হ্যাঁ, আমার লার্নিং স্কিলে কি জমা হয়েছে নতুন, এগুলোকে হাইলাইট করা। এবং আমি আমি যে কিউ হিসেবে রোল প্লে করছি, এটা করতে যে আমি কি কি দায়িত্ব পালন করি, এই দায়িত্বগুলো হাইলাইট করা, যাতে বোঝা যায় যে না এই লোকটা অলরেডি এইগুলো কাজগুলো করছে, সে তার অলরেডি তার এই টেকনিক্যাল স্কিল গুলো আছে এবং সে এই এজ এ জুনিয়র কিউ এর রোল প্লে করা অবস্থায় সে এই জিনিসগুলো মানে অ্যাচিভ করছে। হ্যাঁ, সো জুনিয়র কিউ এর রিজিউমে এই তিনটা জিনিস সবসময় হাইলাইটেড থাকতে হয়, যাতে খুব কুইকলি তার রিক্রুটার তাকে ক্যাচ আপ করতে পারে যে না আমরা একে আমার ধরবো। হ্যাঁ, এ হচ্ছে পারফেক্ট হবে এই পজিশন। যখন আমি সিনিয়র হয়ে যাব তখন আমার কিন্তু স্কিল সেটে চেঞ্জ আনতে হবে। আমার তো টেকনিক্যাল স্কিল থাকবে, ম্যানুয়াল টেস্টিং স্কিল থাকবে, অটোমেশন টেস্টিং স্কিল থাকবে, তার সাথে আমার এই তিনটা জিনিস অ্যাড করতে হবে। লিডারশিপ স্কিল, আমি অ্যাজ এ লিডার আমি যে লিড করতে পারি,
এই স্কিল সেট গুলো আমার তখন ওইখানে জমা হবে, আমার জমা করতে হবে, আমাদের রিজিউমে দেখাইতে হবে যে না আমি সিনিয়র কিউ হিসেবে অ্যাপ্লাই করতে চাই বিকজ আমার এই স্কিল গুলো আছে, অ্যাজ এ লিডারশিপ স্কিল আছে, আমার জুনিয়র কিউয়ে থাকা অবস্থায় আমি কি কি অ্যাচিভ করছি, এই অ্যাচিভমেন্ট গুলো এখানে হাইলাইট করতে হবে। আমি ট্রেনিং করছি, আমি ক্রিটিক্যাল বাগ ফাইন্ডিং করছি, আমি ভালো বাগ ফাইন্ড করার কারণে আমার কোম্পানি আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে, এই জিনিসগুলো হাইলাইট করতে হবে। এবং ইন্ডাস্ট্রি নলেজ, সিনিয়র কিউএ হতে গেলে ডোমেন নলেজ থাকতে হবে ভালো, অনেক ভালো ডোমেন নলেজ, বিভিন্ন অ্যাপ্লিকেশন বিভিন্ন বিজনেসের ডোমেন নলেজ থাকতে হবে। সো এই নলেজগুলো আমাকে হাইলাইট করতে হবে, হ্যাঁ, যাতে আমি দাবি করতে পারি যে না আমি সিনিয়র কিউ হিসেবে রোল প্লে করতে চাই বিকজ আমার এই জিনিসগুলো আছে। রিজিউম ইজ জাস্ট লাইক এ অ্যাডভার্টাইজমেন্ট অফ ইউর ক্যারিয়ার, হ্যাঁ, ক্যারিয়ার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকচুয়ালি রিজিউম। টেস্ট অটোমেশন ক্যারিয়ার, হ্যাঁ, সবাই এখন টেস্ট অটোমেশন ক্যারিয়ারের দিকে ঝুঁকে যাচ্ছে এবং কোম্পানিগুলো আস্তে আস্তে ম্যানুয়াল টেস্টিং তো প্যারালালি করে কিন্তু টেস্ট অটোমেশনকে বেশি এমফাসাইজ করছে। কারণ হচ্ছে যে কুইকলি আমি সবকিছু আউটপুট পাবো, রেজাল্ট পাবো। আর অ্যাজাইল ডেভেলপমেন্টের দিকে যখনই কোম্পানিগুলো ঝুঁকবে তখন তাকে টেস্ট অটোমেশনকে একটা হাতিয়ার হিসেবে নিতে হবে। আর নাহলে তার অ্যাজাইল ডেভেলপমেন্ট মেথোডোলজি বা বলেন স্ট্র্যাটেজি বলেন আর প্রসেস বলেন সাকসেসফুল হবে না উইদাউট টেস্ট অটোমেশন। তো টেস্ট অটোমেশন হিসেবে অনেকেই এখন ক্যারিয়ার করতে চায়। তো বুঝতে হবে কেন আমরা টেস্ট অটোমেশন করি। আমি যখন অ্যাজ এ টেস্ট অটোমেশন ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করতে যাব তখন আমাকে প্রথমেই জিজ্ঞেস করবে আসলে কেন তুমি টেস্ট অটোমেশন চাও, হ্যাঁ, ইম্পর্টেন্সটা কি এটা জানতে হবে কিন্তু আমাদের। সো কেন আমরা চাই হচ্ছে ফাস্টার ডেভেলপমেন্টের জন্য, তাই না? আমাদেরকে কুইক ডেলিভারি করতে গেলে কুইক টেস্টিং করতে হবে, ম্যানুয়ালি হাতে হাতে টেস্টিং করতে গেলে তো অনেক সময় লাগে। এই জন্য আমরা কি করি টেস্ট কেসগুলো তো অটোমেট করে ফেলি, যেন অটোমেশন টেস্ট চালায় আমি সাথে সাথে এটা পেয়ে যাই। CI/CD নামে একটা ব্যাপার আছে, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। এই দুইটা, এই কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট ছাড়া অ্যাজাইল ডেভেলপমেন্ট মেথোডোলজি সাকসেসফুল হতে পারে না। সো ওইখানেই আমরা টেস্ট অটোমেশনকে ফিট করে, হ্যাঁ, এগুলো নিয়ে আমি ডিটেলস যদি কখনো কোনো সেশন হয় তখন ওখানে নিয়ে আলোচনা করব। টুলস টু লার্ন, আমাদের অনেক টুলস লার্ন করতে হয় অটোমেশনের জন্য। বাজারে যে টুলস গুলো সবচেয়ে বেশি প্রচলিত সিলেনিয়াম, মোস্ট অফ দ্য কোম্পানিজ ইউজিং সিলেনিয়াম ইউজ করে এবং সেখানে কিন্তু এখন কারেন্ট যে জমানা চলে আসছে এগুলাতে অনেক নতুন নতুন ফ্রেমওয়ার্ক আসছে যেগুলো খুবই আর কি তার মধ্যে একটা হলো সাইপ্রেস আর প্লেরাইট। সাইপ্রেস হচ্ছে খুবই মার্কেটের একটা বড় অংশ দখল করে আছে, খুব ফাস্টার এক্সিকিউশন, ক্রস ব্রাউজার টেস্টিং সব কিছুতে সাইপ্রেসের মানে খুবই একটা রোল আছে এবং সিলেনিয়াম থেকে সাইপ্রেস মোর ফাস্টার দেন ফর এক্সিকিউশন। তারপরে আসছে প্লেরাইট। প্লেরাইট খুবই একদম খুব লেটেস্ট একটা অটোমেশন টুল, মোস্ট অফ দ্য কোম্পানিজ আর অ্যাডপ্টিং প্লেরাইট এবং যারা সিলেনিয়ামে অটোমেশন টেস্ট করছে তারা আস্তে আস্তে কিন্তু প্লেরাইটে মুভ করছে বিকজ হচ্ছে প্লেরাইট খুব লেটেস্ট, ফাস্টার এক্সিকিউশন, এটা খুব ইম্পর্টেন্ট, তাই না? আমার 2000 টেস্ট কেস আছে, আমি মানে এক্সিকিউশন করবো, 2000 টেস্ট কেস চালাইতে যদি আমার 2-3 দিন লেগে যায় তাহলে তো খুবই সমস্যা, তাই না? এই সময়টাকে কমিয়ে আনছে প্লেরাইট। ওর প্যারালাইজেশন আছে, সিলেনিয়ামের কিন্তু প্যারালাইজেশন আছে, গ্রিড ইউজ করে আমরা প্যারালাইজ করতে পারি, কিন্তু এটা কিন্তু খুব স্লো। আর বাট প্লেরাইট হচ্ছে নিজের প্যারালাইজেশন স্ট্র্যাটেজি আছে যেটা দিয়ে ও খুব ফাস্টলি ওর টেস্ট গুলোকে রান করতে পারে এবং খুবই লেটেস্ট টাইপস্ক্রিপ্ট দিয়ে কোড করা যায় এবং ফুল পাওয়ার অফ টাইপস্ক্রিপ্ট এন্ড জাভাস্ক্রিপ্ট ইউজ করা যায়। তো প্লেরাইট হচ্ছে এই জন্য খুবই পপুলার এবং এটা ইনভেস্টেড বাই মাইক্রোসফট নিজে এটাতে পয়সা ইনভেস্ট করছে। আচ্ছা, এরপরে আমরা আসি যে ক্যারিয়ার গ্রোথ, আমরা কিভাবে অটোমেশন রোলস ওপেন লিড টু হায়ার স্যালারিজ এন্ড পজিশন অ্যাজ অটোমেশন। হ্যাঁ, বলছে যে এই অটোমেশন ইঞ্জিনিয়ারের কিন্তু স্যালারি একটু বেশি রাদার দ্যান ম্যানুয়াল টেস্টিং ইঞ্জিনিয়ার, হ্যাঁ, বিকজ তাদেরকে কোড করতে হয়, প্রোগ্রামিং করতে হয় এই জন্য, এবং তাদের ডিমান্ড অনেক বেশি কারণ অটোমেশন ছাড়া অ্যাজাইল টেস্টিং মেথোডোলজি সাকসেসফুল হওয়া খুব অসম্ভব হয়ে গেছে, যার কারণে অটোমেশন ইঞ্জিনিয়ারদের ডিমান্ড মার্কেটে অনেক বেশি। আচ্ছা, আমাদের এটা নিয়ে পরের বক্তা যারা আছে তারা এটা নিয়ে অনেক আলোচনা করবে। এই আমাদের আসলে বাংলাদেশে আসলে ইয়েটা কি, বাংলাদেশে কিউএ আমি এক কথাই বলবো, বাংলাদেশের কিউএ জবস খুবই প্রসপেক্টিভ। প্রত্যেকটা কোম্পানি, আগে কোম্পানিগুলো কিউএতে বিশ্বাস করতো না, কিন্তু লাস্ট 10 ইয়ার্স এই পুরা ডাইমেনশনটা চেঞ্জ হয়ে গেছে। মানুষ বিশ্বাস করতে শুরু করছে যে কিউএ পিপল ছাড়া কোনো একটা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে আমি শান্তিতে থাকবো না। সো প্রত্যেকটা টিমে প্রত্যেকটা প্রজেক্টে আমার কিউএ থাকতে হবে এবং যখনই অ্যাজাইল ডেভেলপমেন্টে কোম্পানিগুলো প্রবেশ করছে তখনই তারা অটোমেশনের প্রয়োজনীয়তা উপলব্ধি করছে। এই জন্য অটোমেশনেরও অনেক ডিমান্ড আছে।
সো আমাদের বাংলাদেশের কিউএ খুবই মানে খুবই মানে খুবই ভালো, ফিউচার প্রসপেক্টসও অনেক ভালো, এবং অনেক রকমের কিউএতে ইভেন আমি কিউএ হিসাবে 10 বছর চাকরি করার পরও ইচ্ছা করলে আমি সিস্টেম অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, প্রোডাক্ট ম্যানেজার, এগুলোতে আমি আমার রোল চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমি ইজিলি করতে পারবো, প্রজেক্ট ম্যানেজার। সো অনেক রকমের অপরচুনিটিস। আমরা কিউ হিসেবে যে সারা জীবন কিউতেই থাকতে পারবো, এরকম থাকতে হবে, কোন জায়গায় যেতে পারবো না, এটা কিন্তু না। কিউ এর অনেক আছে, অপরচুনিটিস আছে। হ্যাঁ, সো এটা নিয়ে সামনে এরা আলোচনা করবে। কোশ্চেন অ্যান্সার আমার মনে হয় যখন কোশ্চেন অ্যান্সারের যে সেশনটা আছে মেইন, ওইখানে আমি সব অ্যান্সার করবো। আমি এখানে আমার আর কি আলোচনাটা শেষ করছি। থ্যাংক ইউ যে সবাইকে ধন্যবাদ যে সবাই এই যে শুনছে। যার যা কোশ্চেন আছে সবাই করেন, আমরা হচ্ছে যে নেক্সট সেশনে আর কি এগুলো নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ। আমি থ্যাংক ইউ নাদিম ভাই। আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু ডিসকাশন আপনার থেকে পেয়েছি। সো কয়েকটা জিনিস আমি পয়েন্ট আউট করেছি, যেটা আমার মনে হয় একটু ইন ডিটেলসে যদি ডিসকাস করি তাহলে আমাদের পার্টিসিপেন্টদের বুঝতে সুবিধা হবে। যেমন হচ্ছে অ্যাজাইল ডেভেলপমেন্ট। হ্যাঁ, হোয়াট ডু উই মিন বাই অ্যাজাইল ডেভেলপমেন্ট? হ্যাঁ, আমরা কি সবাই জানি অ্যাজাইল ডেভেলপমেন্ট কিন্তু আছে দেখেই আপনার আমার জবটা আছে, তাই না নাদিম ভাই? দেখেন, এই সফটওয়্যার ডেভেলপমেন্ট আমরা প্রতি 2 মাস পর পর রিলিজ দিচ্ছি, প্রতি 1 মাস পর পর রিলিজ দিচ্ছি। আমি এমন কোম্পানিতে জব করছি যেখানে 2 সপ্তাহ পর পর রিলিজ দিচ্ছি। তো ইমাজিন করেন, একটা সফটওয়্যারে আপনি প্রতি 2 সপ্তাহ পর পর প্রোডাকশনে ডিপ্লয় দিচ্ছেন। তার মানে কি, নতুন কোনো ফিচার আসতেছে অথবা বাগ ফিক্স করতেছেন আপনি, অথবা দুইটাই করতেছেন। এন্ড এই দুইটা করার জন্য আপনার কোড বেজে চেঞ্জ আসতেছে। চেঞ্জ আসা মানে সফটওয়্যারটার প্রবলেমও হইতে পারে, আপনাকে ফিক্স করতে হবে। কিংবা যেই ফিক্স আপনি দিচ্ছেন, বাগ ফিক্সটা আসলেই হয়েছে কিনা, প্রোডাকশনে সেগুলা ঠিকঠাক মতো যাচ্ছে কিনা, কোনো ফেইল হচ্ছে কিনা, তারপরে আপনার এক্সপেকটেশন অনুযায়ী সফটওয়্যারটা বানানো হচ্ছে কিনা, এটা কিন্তু প্রতি 2 সপ্তাহ পর পর একটা হোল লাইফ সাইকেল ছুটে যায়। এই যে এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে 6টা পেজ। আমাদের বিজনেস পিপলরা তারা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে, ডিজাইন পিপলরা ডিজাইন করে ওই অ্যানালাইসিস দেখে, এন্ড দেন সফটওয়্যারটা ডিজাইন এবং রিকোয়ারমেন্ট দেখে ডেভেলপাররা কোড করে বানায়, যেটা পরবর্তীতে আপনাকে দেয় টেস্ট করার জন্য। তো ফাইনালি আপনি যখন টেস্ট করেন, আপনি যখন বলেন একটা গ্রিন সিগন্যাল দেন, ইট গোজ টু ডিপ্লয়মেন্ট এন্ড ফাইনালি প্রোডাকশনে আমাদের মতো আমজনতা সবাই কিন্তু ওই ফিচারটা দেখতে পাই, তাই না? সো ইমাজিন করেন, পাঠাও একটা, হ্যাঁ, তো একটা ফিচার রিলিজ দেওয়ার পরে আপনি আমি যখন গাইড দিব সেটার ইম্প্যাক্টটা পড়বে। তো ইমাজিন একটা ব্যাংকিং অ্যাপ, একটা নাদিম ভাই একটা অ্যাপ্লিকেশন। সো যখনই উনি গ্রিন সিগন্যাল দিচ্ছে, ইটস লাইক উই আর গেট কিপার। আমরা আমাদের একটা গ্রিন সিগন্যালের পরে কিন্তু millions of people are impacting, having the impact of the software and utilizing the software. So প্রতি 2 সপ্তাহ পর পর এই কাজটা করতেছি, and 22 বছর ধরে নাদিম ভাই তাই করতেছে, 12 বছর ধরে আমিও তাই করতেছি। ইন্টারেস্টিং, রাইট? সো অ্যাজাইল ডেভেলপমেন্ট গেল, প্লেয়ারের কথা শুনে খুব ভালো লাগলো নাদিম ভাই। আই হ্যাভ অলসো implemented playwright in my project. আমরা সব মানুষই কিন্তু সেলেনিয়াম দিয়ে শুরু করছি। আমরা যত কিউএ আছি, আমি বিলিভ করি যে সবাই আমরা সেলেনিয়াম দিয়ে শুরু করছি, এবং আপনারাও যদি এই ক্যারিয়ার গ্রো করতে চান, সেলেনিয়াম দিয়েই শুরু করবেন। কি বলেন নাদিম ভাই? আমি কি বলি যে সিলেনিয়াম কেন, সিলেনিয়াম হচ্ছে খুবই ইউজার ফ্রেন্ডলি একটা জিনিস। মানে যারা নতুন টেস্ট অটোমেশন শিখতে চায় তাদের জন্য সিলেনিয়াম খুব ইজি একটা টুল, যে স্টেপ নেওয়ার জন্য মানে তাড়াতাড়ি লার্ন করতে পারবে এবং খুব ইজি একটা টুল। এই জন্য সিলেনিয়াম দিয়ে সবারই টেস্ট অটোমেশন শেখা শুরু করা উচিত। রাইট। আরেকটা খুব বার্নিং কোশ্চেন পাই, সেটা হচ্ছে কোডিং কি লাগবে আমাদের কিউএ টেস্টে? কোডিং তো আমার কোডিং করতে ভালো লাগে না। হ্যাঁ, আমি কোডিং ভয় পাই। আমি কি কিউএ তে কোডিং ছাড়া কি গ্রো করতে পারবো? আচ্ছা, যেটা হচ্ছে যে আমি বলবো যে আমাদের কিউএতে 2 রকমের ক্যারিয়ার আছে। একটা হলো ম্যানুয়াল টেস্টিং ক্যারিয়ার, অটোমেশন টেস্টিং ক্যারিয়ার। ম্যানুয়াল টেস্টিং তো খুব ইম্পর্টেন্ট একটা ক্যারিয়ার, মানে এইটা ছাড়া অটোমেশন টেস্টিং কল্পনা করা যায় না। আমরা ম্যানুয়াল টেস্টিং কি করি? টেস্ট কেস লিখি। অটোমেশন টেস্টাররা কি করে? ওই টেস্ট কেসগুলো অটোমেট করে। এখন টেস্ট কেস লিখতে গেলে তো মাথা লাগবে, মাথা থেকে জিনিসগুলো আসতে হবে, অন্য কোথা থেকে আসার কোনো সুযোগ নাই।
তো এই কাজটা ম্যানুয়াল টেস্টাররা করে, ওদের মাথায় অনেক বুদ্ধি আছে, এই জন্য ওরা এইভাবে আসে, তাই না? সো ম্যানুয়াল টেস্টের কিন্তু অনেক ভ্যালু আছে এবং ওদেরকে অনেক স্যালারি দেয়। কিউএ অ্যানালিস্ট যে রোলটা, ভাইয়া একটু পরে মনে হয় রোল নিয়ে আলোচনা করবো, ওইখানে আছে কিউএ অ্যানালিস্ট একটা রোল, যেই রোলে হচ্ছে এই টেস্ট কেস গুলা যে লোকটা লেখে তার মাথায় সবকিছু আসে মাথা থেকে। এই জন্য কিন্তু প্রত্যেকটা রোলই কিন্তু ভ্যালুয়েবল। অনেকে বলে আমি কোড জানি না, আমি তাহলে কি করব, না, ম্যানুয়াল টেস্টিং রোলকেও সেম ভ্যালু দেয় কোম্পানিগুলো, এখানে কোনো ইয়ে নাই, ডিফারেন্স নাই। সো আমি আমি জানি না যে কয়েকটা পয়েন্ট ডিসকাস করবো ভাবছিলাম, সেগুলো আমি করলাম। এন্ড আমরা নাদিম ভাইকে যতক্ষণ পাচ্ছি একটা কোশ্চেন আনসার সেশন দিয়ে নিই। সো প্লিজ রেজ ইউর হ্যান্ড যদি আপনাদেরও আমার মতো কোশ্চেন থাকে। নাদিম ভাই গাইডলাইন সাজেশন খুবই ইম্পর্টেন্ট। এন্ড ইমাজিন এ পার্সন ওয়ার্কিং ফর 22 years. So is on you. Please raise your hand. সিরাতুল কবির একটা কোশ্চেন করতে চায়। সো উই উইল স্টার্ট উইথ সিরাতুল, প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হচ্ছে কিউএ সেক্টরে হচ্ছে মানে সিজিপিএ টা কেমন মানে ভ্যালু দেওয়া হয়, লাইক হচ্ছে হাই সিজিপিএ কিংবা মিড রেঞ্জ সিজিপিএ তে কি মানে কিউএ সেক্টরে নেয়, কিংবা মানে আমি বলতে চাচ্ছি কি সিজিপিএ এর কেমন ইম্প্যাক্ট পড়ে আর কি। আমি আমার জীবনে মনে হয় কত শত ইন্টারভিউ নিয়েছি, আমি কোনোদিন কোনো ইন্টারভিউর ক্যান্ডিডেটকে তার জিপিএ কথা জিজ্ঞেস করিনি। আমার মনে হয় এহসান আমার সাথে একমত হবে, ও কোনোদিন জিজ্ঞেস করেনি যে ভাই আপনার জিপিএ কি। কোনো সফটওয়্যার কোম্পানি এটা কখনো কেউ জিজ্ঞেস করে না, কোনো সফটওয়্যার কোম্পানি কোনো ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করে না। আমরা চাই সে কি পাস করলো কি বললো দেখার দরকার নেই, আমরা চাই যে সে কাজটা পারে কিনা। এই যে একটু আগে ভাইয়া একটা দিল কোশ্চেন দিল যে এটা এখানে কি ভুল আছে খুঁজে বের করো, এটা একটা ইন্টারভিউ কোশ্চেন। আমরা দেখি যে তার ওই স্কিল সেটটা আছে কিনা, যদি না থাকে মানে এটা হচ্ছে কিউ এর একটা স্পেশালিস্ট, আল্লাহ প্রদত্ত, মানে এই জিনিসটা দেখতে পারে না। হ্যাঁ, আমরা এইগুলো দেখি আপনার গিটহাবের প্রোফাইল, আমরা দেখি আপনার প্রজেক্ট, আমরা দেখি আপনার স্কিল সেট, এন্ড দেন আপনার সাথে কমিউনিকেশন, আপনি কি টিম প্লেয়ার কিনা। সো সেটা নিয়ে আমরা হয়তো অন্য একদিন আলোচনা করবো। দ্যাটস আ ভেরি বিগ টপিক। কি বলেন ভাই? এইটার টপিক না, আমরা যারা ইন্টারভিউ নেই তারা কিন্তু 1 ঘন্টা ইন্টারভিউ নেই। আমি কিন্তু নর্মাল ইন্টারভিউ নিলে ভাই 1 ঘন্টাই নেই, কারণ আমি মনে করি যে 30 মিনিট 20 মিনিট নট এ গুড এনাফ টাইম একটা মানুষকে বোঝার জন্য। আমি কিন্তু যে ওইরকম টেকনিক্যাল কোশ্চেন করি কি, মানে ডেফিনেশন বলেন এই বলেন সে ওইরকম কোশ্চেন করি না। আই জাস্ট হ্যাভ কনভারসেশন, আমি কনভারসেশন থেকে বুঝে ফেলি। সো ওইটা বুঝার চেষ্টা করি, সেটাই হচ্ছে আমি শিওর সবাই করে। হ্যাঁ, সো সিজিপি ইজ লিস্ট কনসার্ন। আমরা ইউনিভার্সিটিতে জিজ্ঞেস করি না কে কোথা থেকে আসলো, নাথিং। আমার কাজ হইতে হবে, কাজ হলে আমি খুশি, আর কিছু হয়। ঠিক আছে, এন্ড থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। আমরা এখন মোহাম্মদ আহমেদ আলিফ এর কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোশ্চেন ছিল যে এসকিউএ ফিল্ডে আর কি, যদি আমি একজন বিগিনার হিসেবে কিরকম প্রজেক্ট করলে আর কি আমি আর কি জবের জন্য আর কি মানে অ্যাট্রাক্ট করতে পারবো আর কি, মানে ইন্টারভিউ আর কি, এই কোয়েশ্চেনটা আর কি। ম্যানুয়াল টেস্টিং আমি 5 মান্থস আর কি ম্যানুয়াল টেস্টিং করেছি। একটা আমার স্কুলের বড় ভাই, তার একটা প্রজেক্ট আমি ম্যানুয়াল টেস্টিং করেছি। সো আমি এখন কি টাইপের প্রজেক্ট করলে, অফকোর্স অটোমেশনও আমি শিখতে চাই, তো কি টাইপের প্রজেক্ট করলে আর কি ভালো হবে, এটাই। ধন্যবাদ। এহসান অ্যানসার করেন না আপনি? না ভাইয়া, আপনি বলেন, আপনি হচ্ছেন আমাদের গেস্ট, আপনি বলবেন। এন্ড দেন আপনাকে আমরা খুব কম সময়ের জন্য পাচ্ছি, তো আপনি থাকতে অ্যানসার গুলো দেন প্লিজ। আচ্ছা, আমি একটু জাস্ট একটু করেই বলি যে অলরেডি আপনি এই যে এসকিউতে ক্যারিয়ার করার জন্য যে কাজটা করা দরকার তার একটা অংশ করে ফেলছেন। আপনি আপনার ওই যে স্কুলের অ্যাপ্লিকেশনটা টেস্ট করেছেন, যেটা আপনি আপনার রিজিউমে হাইলাইট করবেন এবং ইন্টারভিউ বোর্ডে যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, তখন আপনি এটাকে বলবেন যে আমি এই কাজটা করেছি। তখন তারা আপনার ওই কাজের ভেতর থেকে আপনাকে কোশ্চেন করবে যে এটা কি করেছো, কেমন করেছো, কিভাবে করেছো, এবং বোঝার চেষ্টা করবে ওইখানে সে রিয়েলি টেস্টিং করেছে কিনা, বা ওইখানে যে বাগগুলো পেয়েছে ওগুলো সিগনিফিকেন্ট কিনা, ওইটা তার টেস্টিং মেধা, তার যে টেস্টিং স্কিলটা আছে ওটাকে অ্যান্সার করে কিনা, প্রকাশ করে কিনা, ওইটা বোঝার চেষ্টা করবে।
সো এটা একটা ভালো দিক, আপনি অলরেডি করে ফেলেছেন। আপনি যদি অটোমেশনে ক্যারিয়ার করতে চান অবশ্যই কিছু ট্রেনিং করতে হবে, জানতে হবে। বিভিন্ন টাইপের ট্রেনিং আছে যেখান থেকে আপনি অটোমেশন কিভাবে মানুষ অটোমেশন করে, অটোমেশন করতে গেলে কি কি জানতে হবে, কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নলেজ লাগবে, এই জিনিসগুলো আপনি জেনে যাবেন। হ্যাঁ, সো ওরকম সার্টিফিকেশন বা ট্রেনিং থাকলে এটা অনেক ভালো আপনার জন্য। আপনি তারপরে ওই যে ভাইয়া বলো গিটহাব প্রোফাইল, হ্যাঁ, আপনি যে ছোট ছোট প্রজেক্ট করবেন, করে ওগুলো আপনার গিটহাবে আপলোড করবেন। আমরা তো গিটহাব প্রোফাইল দেখতে গিয়ে দেখি যে সে যে কাজগুলো করেছে ওগুলো তার স্কিলের সাথে মেলে কিনা, আমরা যে স্কিল সেট চাচ্ছি সেই টাইপের সেই লেভেলের সে অটোমেশন প্রজেক্ট করেছে কিনা, ওটা ওখান থেকে আমরা বোঝার চেষ্টা করি। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। থ্যাংক ইউ করতে পারেন। আমি আমি এটা নিয়ে হয়তো একটু বিস্তারিত আলোচনা করব। এন্ড আপনার জন্য একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে আপনি যখন প্রজেক্টটা করতেছিলেন সবচেয়ে ইন্টারেস্টিং ইস্যু কি পাইছিলেন? সেই ইস্যুটা নিয়ে আপনি একটু চিন্তা করেন, এন্ড দেন আমরা আবার আপনাকে গেট ব্যাক করবো, এন্ড হয়তো আরো কিছু প্রজেক্ট নিয়ে আমি কথা বলবো। সো ভাইয়া একটা ইন্টারভিউ কোশ্চেন কিন্তু বলে দিল। রাইট, এটা আমার ফেভারিট কোশ্চেন। নেক্সট হচ্ছে সামিউল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার অ্যাকচুয়ালি দুইটা প্রশ্ন জানার ছিল, যেহেতু ভাইয়া কাইন্ড অফ ইন্ডাস্ট্রি এক্সপার্ট। তো ভাইয়া আসলে যখন আপনি এসকিউতে ক্যারিয়ারটা স্টার্ট করেছিলেন, হোয়াট আর দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস ইউ হ্যাভ ফেস ওভার দ্য ইয়ার্স? আর সেকেন্ডটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা এসকিউতে কোয়ালিটি বলতে অ্যাকচুয়ালি কি বুঝি, আর এটা হচ্ছে ওভার দ্য টাইমে কিভাবে চেঞ্জ হচ্ছে, একটু কাইন্ডলি বলতেন। হ্যাঁ, আচ্ছা, আমি একটু বলি। যখন আমি ইউনিভার্সিটি থেকে পাশ করি আমি টেস্টিং সম্পর্কে খুব লিস্ট জানতাম। মানে আমার ইউনিভার্সিটি একটা সাবজেক্ট ছিল, মানে তোমরাও পড়ে এসছো কিনা, সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন নামে একটা কোর্স ছিল। ওইখানে একটা চ্যাপ্টার ছিল যেখানে আমরা টেস্টিং সম্পর্কে পড়তাম। ওইটা একটা ক্লাস টেস্টও দিয়েছিলাম আমার মনে আছে। হ্যাঁ, এইটুখানি আমার টেস্টিং নলেজ, এবং আমি ওটাকে অত গুরুত্বই দেইনি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে গেলে টেস্টিং কি স্যার, এই মেন্টালিটি নিয়ে আমি বের হয়েছি। যখন আমি টেস্টিং এ ক্যারিয়ার শুরু করতে গেলাম তখন আমার কাছে পুরা এনটিআর সিনারিওটাই নতুন ছিল। আমি তখন নীলক্ষেতে যে টেস্টিং এর বই খুঁজে বের করে একটা বই কিনছিলাম। তখন ইন্টারনেট ছিল না, বাড়িতে ইন্টারনেট কানেকশন ছিল না। আমি যে অফিসে চাকরি করতাম তাদেরও ইন্টারনেট ছিল না, তারা সারাদিনে 2 ঘন্টার জন্য ইন্টারনেট দিত, তাও ডায়াল আপ কানেকশন। হ্যাঁ, এরকম অনেক কিছু। সো ইন্টারনেট, গুগল, ইউটিউব এসব কিছুই ছিল না। তখন আমি ওই বইটা দেখে দেখে কিছু টেস্টিং সম্পর্কে নলেজ নিয়েছিলাম। তারপরে আমি নিজে টেস্ট করতাম। আমার যে মেন্টর ছিল ওনার কিছু টেস্টিং নলেজ ছিল, হয়তো চিনতে পারবে তোমরা অনেকে, মনসুরুল হাকিম নামে। হ্যাঁ, উনি আমার মেন্টর কাম প্রজেক্ট ম্যানেজার ছিল। উনি আমাকে বললো যে তুমি টেস্টিং এ আসতে যাচ্ছ আর টেস্টিং করছো, তুমি এই জিনিসগুলো শেখো। হ্যাঁ, হি ইজ এ সিএমআই লেভেল 5 এক্সপার্ট। বাংলাদেশের যেসব কোম্পানিগুলো সিএমআই ইমপ্লিমেন্ট করেছে তাদের কনসালটেন্ট হিসেবে সে কাজ করছে। হ্যাঁ, তার কোয়ালিটি নলেজ বা এগুলো অনেক 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 ইনডেপথ। তখনকার সময় ওই লেভেলের কোয়ালিটি জানার লোক খুব কমই ছিল। তো উনি আমাকে মাঝে মধ্যে ডেকে বিভিন্ন ডেফিনেশন দিত, আলোচনা করতো, ওইভাবে ওনার কাছ থেকে শেখা। প্লাস আমি ওই যে বললাম না, বই এনে একটু ঘাটাঘাটি করে পড়াশোনা করে টেস্টিং শিখছি। আমার জন্য চ্যালেঞ্জ ছিল টেস্টিং নলেজটা। এই এনটিআর যে টেস্টিং লাইফ সাইকেল, এটা সম্পর্কে আমার খুব কম নলেজ ছিল। তো আমাকে জানতে অনেক কষ্ট করতে হয়েছে, মানুষের কাছে যেতে হয়েছে, যে শুনতে হয়েছে আর কি। হ্যাঁ, আমার মনে আছে তখন আমার সিটিও ছিল ভাই, ফখরুজ্জামান ভাই, মিলেনিয়ামের সিটি উনি এখন। হ্যাঁ, ফখরুজ্জামান ভাই আমি চিনি, এন্ড খুবই হাইলি ট্যালেন্টেড একজন মানুষ। হ্যাঁ, ফখরুজ্জামান ভাই আমাকে বললো যে তুমি কিউএতে ভালো করবা, তুমি কিউএতে আসো। হ্যাঁ, তোমার আমি কিন্তু অটোমেশন স্ক্রিপ্ট লেখা শুরু করছি একটা উদ্ভট টুল দিয়ে, উইনরানার নামে একটা টুল, যেটা যে সি তে কোড করতে হতো। হ্যাঁ, সি ছাড়া অন্য কিছু সে বুঝতো না। হ্যাঁ, এটা মার্কারি ইন্টারঅ্যাক্টিভে ছিল। হ্যাঁ, মার্কারি ইন্টারঅ্যাক্টিভ ছিল, ও মার্কারি পরে এইচপি কে বিক্রি করে দেয়। এখন মানে এইচপি ওটার মালিক, এখনো এইচপি ওটার মালিক। হ্যাঁ, সো ওই উইনরানার থেকে আমি সি ছাড়া, তখন সি আমি যে ইউনিভার্সিটি সি শিখে বের হয়েছি, তো ওইটা দিয়ে আমাকে স্ক্রিপ্ট লিখতে হতো। সো অনেক চ্যালেঞ্জিং ছিল। অটোমেশন টেস্টিং কি জানতামই না, ওটা যে উপকার করে না অপকার করে ওটাও জানতাম না, খালি স্ক্রিপ্ট লিখতাম। হ্যাঁ, এভাবে আস্তে আস্তে আমাদের শিখতে হয়েছিল। আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। বাট এখনকার যুগে মানুষের জন্য এগুলো চ্যালেঞ্জিংই না। লটস অফ টিউটোরিয়ালস, ট্রেনিং, মেটেরিয়ালস অ্যাভেলেবেল। সো এখন নাথিং। আসলে আমরা যারা পুরান মানুষজন আছি তাদের প্রত্যেকের গল্পটা খুব ইন্টারেস্টিং, খুবই হার্ডশেপ ছিল। এন্ড
দ্যাটস ওয়াই আমরা এখানে আসছি, যেন আপনাদের এই প্রবলেমটা আমরা মিটিগেট করতে পারি। রাইট, সো নেক্সট কোশ্চেন আমাকে একজন এখানে মেসেজ করেছে যে জুবাইদ হ্যাভ এ কোশ্চেন, প্লিজ প্লিজ। জুবাইদ মনে হয় মাইক্রোফোনের প্রবলেম, সো আমি একটু পড়ি। As a triple E graduate, is it possible to build a successful career in the software quality assurance engineering field? Since most job circulars, so আমরা যারা, এটা ইন জেনারেল কোশ্চেন ভাইয়াকে বলবো, যে যারা আমরা সিএসসি ডিপার্টমেন্টের না, তারা কি এই ফিল্ডে এক্সপ্লোর করতে পারবো? ডেফিনেটলি পারবো। আমি একটু আগে আচ্ছা, আপনার সবচেয়ে আপনার মানে একদম ডিফারেন্ট ফিল্ড এমন কাকে পাইছেন যে এসকিউতে ভালো করতেছে? একদম মানে ইমাজিনই করতে পারবেন না যে ওই ডিপার্টমেন্ট থেকে এসে এসকিউতে আসলো, এরকম কি ডিপার্টমেন্ট পাইছেন? আচ্ছা, আমি এমন লোকের সাথে কাজ করছি বা এমন লোক পেয়েছি যার সিএসসি বলেন ইসি বলেন কোনো ব্যাকগ্রাউন্ডেরই না, সে হচ্ছে জিওগ্রাফিতে পড়ে আসছে, বাট সে কি করছে বিভিন্ন ট্রেনিং টেবিল, আইডিবি বিশ্ব যে আছে না স্কলারশিপের ট্রেনিং, বিভিন্ন ট্রেনিং, তারপর হচ্ছে আগে তারপরে যে বিভিন্ন ট্রেনিং আছে না, একাডেমি থেকে ট্রেনিং করছে, তারপরে বিভিন্ন অনলাইন সেশন করছে, করে সে একজন ভালো হয়ে গেছে, এসকিউ ইঞ্জিনিয়ার হয়ে গেছে এবং সে খুব ভালো করছে। আমি অবাক হয়েছি তার। আমি ভাইয়া ইকোনমিক্স পাইছি, বাংলা পাইছি, ইসলামিক স্টাডিজ পাইছি, হ্যাঁ মানে ইউ ক্যানট ইমাজিন। রাইট, সো এটা বলে লাভ নেই। আমি মনসুর হাকিম ভাইয়ের কথা বলছি, উনি অ্যাপ্লাইড ফিজিক্স রাজশাহী ইউনিভার্সিটির গ্রাজুয়েট। তখন ওনার সময় সিএসসি বলে কোনো কোর্সই বাংলাদেশে ছিল না, ইভেন বুয়েটও ছিল না। সো ওনারা আসছে এখানে কি করে, স্টাডি করে, করে লার্নিং করে তারপরে আসছে। সফটওয়্যার ইন্ডাস্ট্রি ইজ এফোর্ট এন্ড ফোকাস দুটো থাকতে হবে। ফোকাস থাকতে হবে, রাইট, অ্যাবসলিউটলি রাইট। সো ওই ইসি সিএসসি এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমি সাবজেক্ট সম্পর্কে ভালো জানি কিনা, আমার নলেজ আছে, লার্নিং, অধ্যাবসায় এগুলা থাকলে যে কোনো কিছু কন্টিনিউ করা সম্ভব। ভাইয়া এটার একটা এক্সাম্পল আমাদের সাথেই আছেন, আমাদের হাসানুল আলম সাব্বির ভাইয়া, যিনি ত্রিপলি ব্যাকগ্রাউন্ডের ছিলেন। রাইট, এবং আমার দেখা মানে বেস্ট এসকিউএ, আমি 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 সবসময় তাকে খুব হাইলি প্রেজ করি, সেফালোর শান্তনু রয় সবাই চিনে তাকে, ভাইয়া হচ্ছে চিনেন। সো হি ইজ অ্যান অ্যামেজিং কিউএ এন্ড হি ইজ ফ্রম ট্রিপল ই অ্যাজ ওয়েল। সো ইটস নট এ বিগ ডিল। আমি বললাম তো বাংলা, ইকোনমিক্স, হ্যাঁ আরবি ব্যাকগ্রাউন্ডের সবাই আমি দেখছি ভালো করতে। তো হ্যাঁ, এখন নেক্সট কোশ্চেন হচ্ছে হাসিবুল মাহিন চৌধুরী। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি একজন ফ্রেশার, আমি এসকিউএ একদম ডিটেইলস ফুল শুরু থেকে শেষ পর্যন্ত একদম প্রফেশনাল লেভেলে যাইতে চাই। আমাকে একটু রোড ম্যাপটা বলে দিতে পারবেন? আমি ইউটিউবের কোন প্লেলিস্টটা শুরু করব বা কিভাবে কি? ইউটিউব তো বিশাল জ্ঞান ভান্ডার, কোনটা থেকে যে শুরু করতে বলি এটা খুব ডিফিকাল্ট আমার জন্য। হ্যাঁ, কারণ প্রচুর আছে, হ্যাঁ প্রচুর মানে টিউটোরিয়ালস আছে। এখন কাউকে রেখে কাউকে প্রায়োরিটি দেওয়াটা আসলে ঠিক না। হ্যাঁ, না মানে আমি ওভাবে জাজ করি আর কি। এখন আসলে ওরকম কোনো ক্লিয়ার কাট পাথ নাই যে তুমি যদি এই টিউটোরিয়ালটা পড়ো বা এই সার্টিফিকেশনটা করো যেটা তোমাকে একদম বটম থেকে টপে নিয়ে যাবে। এই ধরনের কোনো গাইডেন্স নাই আসলে এডুকেশনের ক্ষেত্রে, মানে লার্নিং এর ক্ষেত্রে এটা কোনো পাথ হতে পারে না যে একটা মানুষ এই কোর্স করলো সে এক্সপার্ট হয়ে গেল। দিস ইজ নট ট্রু। হ্যাঁ, লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আপনাকে আস্তে 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 শুরু করতে হবে, একদম ইন্ট্রোডাক্টরি লেভেলের টেস্টিং এর বিভিন্ন নলেজ নিতে হবে, আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের বিভিন্ন কোর্স করতে হবে, করে 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 আপনি ঠিক করে ফেলবেন যে আপনার আসলে কোনটা করলে আপনি নেক্সট লেভেলে যাবেন, কোনটা করলে আপনি নেক্সট এভাবে আমরাও কিন্তু শিখি, পৌঁছা যাবে। তো এখনো শিখি। হ্যাঁ, আমরা ডেফিনেটলি আমি শিখি। আমি এই যে এখন প্লে রাইটের কোর্স করতেছি, যদিও আমি আমার কোম্পানিতে প্লে রাইটের টেস্ট লিখতেছি, বাট আমাকে এখনো আমি কোর্স করি, অনেক অ্যাডভান্স, অনেক লোকজন অনেক কথাবার্তা বলে, আমি যেই একটা টিউটোরিয়াল বা কিছু একটা পাই ওটাই দেখে নিই কি আছে নতুন, এভাবে শিখতে হবে। লার্নিং মেন্টালিটি থাকতে হবে। লার্নিং কখনো স্টপের জিনিস না যে আমি এখানে থেমে গেলাম। আর যারা আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে চাই, সে যেই পজিশনে করি না কেন, লার্নিং ইজ এ রেগুলার একটা ডে টু ডে অ্যাক্টিভিটি
হবে আপনার আপনার রুটিং এর মধ্যে খবরে যাওয়া পর্যন্ত লার্নিং করতে হবে, খবরে যাওয়া পর্যন্ত। আদারওয়াইজ আপনি এই ইন্ডাস্ট্রিতে টিকতে পারবেন না, আপনি বের হয়ে অন্য কোথাও চলে যেতে হবে। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে থাকতে চান একদম, মানে আমি আমার 22 বছরে দেখছি যে আমি লার্নিং ছাড়া কখনোই সামনে নেক্সট লেভেলে যেতে পারিনি। সো এটার কোনো উপায় নেই যে লার্নিং এর, যাদের লার্নিং এর স্পিয়া কম তাদের জন্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি খুব ভালো জায়গা না, এটা আমি বলবো। তানিয়া, তানিয়া খাতুন, আমরা শুনতে পাচ্ছি না তানিয়া, একটু আনমিউট করে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার কোশ্চেনটা হচ্ছে যে এজ এ মিড লেভেল কিউ হিসেবে, যে আমরা দেখা যাচ্ছে যে যখন একজন মানে এখন বিশেষ করে এখন যে জবের ডিসক্রিপশন গুলা দেখি, তো ওখানে তো মানে থাকে মানে প্রায় সবকিছুই থাকে বলতে গেলে, ম্যানুয়াল টেস্টিং প্লাস অটোমেশন টেস্টিং উইথ প্লে রাইট প্লাস হচ্ছে সিআইসিডি। তো মানে ইন রিয়েলি মানে রিয়েল লাইফে হচ্ছে কি আমরা যে কোম্পানিগুলোতে আসি আমাদের মানে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে, তো ম্যাক্সিমাম কোম্পানিতে আমরা জানি যে অটোমেশনটা মানে ফোকাস করে না অনেক ক্ষেত্রেই। তো আমরা তো দেখা যাচ্ছে যে হয়তো বা আমরা ট্রেনিং পারপাসে হোক বা নিজেদের লার্নিং পারপাসে হোক, আমরা হচ্ছে যে হয়তো বা একটা প্রজেক্ট করতেছি অটোমেশন শেখার ক্ষেত্রে, বা যখন আমরা ইন্টারভিউ এর ক্ষেত্রে যাচ্ছি তখন হয়তো বা ওখানে মানে যেটিতে উল্লেখই থাকতেছে যে 2 ইয়ার্স প্লাস মানে অটোমেশন এক্সপিরিয়েন্স। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, বা আমাদের যে দেখা যাচ্ছে আমরা যদি রিয়েল প্রজেক্টও করতে যাই যে শেখার জন্য, তো দেখা যাচ্ছে যে যেমন এপিআই টেস্টিং এ আমরা সেভাবে এপিআই টেস্টিং কিন্তু আমাদের ফ্রি রিসোর্স নাই। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের আর কি কিভাবে আমরা আরো অ্যাডভান্স ইয়াগুলা শিখতে পারি জাস্ট আমাদের ইয়ার জন্য। নাদিম ভাই 2 মিনিট বলুক, তারপর আমি বলি। নাদিম ভাই বলেন। হ্যাঁ ভাই শিওর বলতে পারেন। কোশ্চেনটা একটু ডিফিকাল্ট আছে যে আমাদের আসলে ইন্ডাস্ট্রি ডেলিমাটাই এরকম যে আমাদের ইন্ডাস্ট্রি গুলো তো আস্তে আস্তে কিউ ইভলভ হয়েছে না। একটা সময় কিউ নামে এন্টারপ্রেনাররা কিউ বিশ্বাসই করতো না, আস্তে আস্তে যারা বিশ্বাস করতে শুরু করছে, ম্যানুয়াল টেস্টিং বিশ্বাস করা শুরু করছে, না ম্যানুয়াল টেস্টিং এর দরকার আছে, করতে হবে। তারপর তার মাথায় ঢুকছে যে না এখন অটোমেশন টেস্টিং। আসলে কি এই যে পজিশন গুলো এগুলো তো সব এন্টারপ্রেনারদের উপর ডিপেন্ড করবে, তাই না? আমরা এন্টারপ্রেনারদের হায়ার করবে, তাই না, যে ইয়ে আছে হায়ার করবে। সো সে তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমাদের দেশের কালচারটা এরকম যে আমাদের সে প্রথমে ছিল মানে একদম শুরুর দিকে আমাদের ইন্ডাস্ট্রিতে ম্যানুয়াল টেস্টিং এর কালচারটা ছিল। আস্তে আস্তে এর মধ্যে অটোমেশন, সিলেনিয়াম, এপিআই টেস্টিং এগুলো সব ঢুকছে। হ্যাঁ, এখন এই ঢুকছে ঠিকই, কিন্তু এন্টারপ্রেনাররা চাই কি, ম্যানেজমেন্ট চাই কি, যে একটা আমি এমন একটা লোককে চাই যে লোকটা 2টা টেস্টিং করতে পারে, ম্যানুয়ালও করতে পারে, টেস্ট কেস লিখতে পারে, বাগ ফিক্স করতে, বাগ ফাইন্ড করতে পারে, বাগ সাবমিট করতে পারে, আবার অটোমেশন স্ক্রিপ্টও লিখতে পারে। এরকম 2 কাজ জানা লোক আমি হায়ার করতে চাই। হ্যাঁ, এই জন্য আমাদের দেশের কালচারে কিউএ ইঞ্জিনিয়ার বলেন আর টেস্ট অটোমেশন ইঞ্জিনিয়ার বলেন আর টেস্ট ইঞ্জিনিয়ার বলেন, যেই পদেই আপনি ঢোকেন না কেন, এন্টারপ্রেনার এক্সপেক্ট করে এই লোকটা ম্যানুয়াল টেস্টিংও জানে, অটোমেশন টেস্টিংও জানে। সো আমরা যারা ম্যানুয়াল টেস্টিং আস্তে আস্তে মিড লেভেলে চলে আসছি, তাদের কিন্তু স্কিল সেটে অটোমেশন ঢুকানোই উচিত। না হলে পরে একটা সময় যে এন্টারপ্রেনাররা যখন 2টা চাওয়া শুরু করবে, আমি যদি দিতে না পারি তাহলে আমার আসলে আর গ্রোথটা ওই জায়গায় থেকে যাবে। আমাদের দেশের কালচারটা এটা, বাইরের দেশের কালচার এটা। দেশের কালচারে 2টা মেইন ডেজিগনেশন আছে, ম্যানুয়াল টেস্টার, অটোমেশন টেস্টার। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে আমরা এই দুইটারে একসাথে চিন্তা করি। জি ভাইয়া, একটু ইন্টারাপ্ট করলাম। সেটা হচ্ছে আমরা তো চাচ্ছি অটোমেশনটা অবশ্যই শিখতে চাচ্ছি, বা দেখা যাচ্ছে আমরা লার্নিং পারপাসের জন্য আমরা অটোমেশনের একটা প্রজেক্ট করতেছিও মানে আমাদের শেখার জন্য। বাট আমাদের তো দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিটা তো মানে দেখা যাচ্ছে যে আমরা যখন একটা ইন্টারভিউ ফেস করতেছি তখন আমাদেরকে বলতেছে যে এটা তো আপনি আপনার লার্নিং পারপাসের জন্য করছেন, আপনার হচ্ছে যে কোম্পানিতে তো এটা হচ্ছে যে করাই নাই, আপনার তো হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স নাই। সেই মানে সেক্ষেত্রে আমাদের অ্যানসারটা কি টাইপের? আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনার প্রাইমারি জব হচ্ছে সফটওয়্যারটা অ্যাকর্ডিং টু এক্সপেকটেশন কাজ করতেছে কিনা। এখন এইটা আপনি ম্যানুয়াল এফোর্ট দিয়ে করতেছেন, আপনি এটা অটোমেশন দিয়েও করতে পারেন। হয়তো আপনার কোম্পানি আপনার কাছ থেকে এখন এক্সপেক্ট করতেছে না, দ্যাট ডাজন্ট মিন আপনি অটোমেশন করবেন না। আপনি আপনার প্রজেক্টটা, আপনার ওই যে অবজেক্টিভটা সেটা আপনি অ্যাচিভ করেন। আপনাকে আরেকজন বলবে যে আপনি অটোমেট করেন, দেন আপনি অটোমেট করবেন। ব্যাপারটা এমন না করে আপনি আপনার ম্যানেজমেন্টকে বুঝান যে দেখো ভাই,
আমি এই প্রজেক্টটা এভাবে অটোমেট করছি, এই দেখো এপিআই টেস্টিং করে আমি অটোমেট করে, তুমি এখন দেখো আমরা এটা কি আরো মডিফাই করে আরো এনহ্যান্স করতে পারি কিনা। এটা আমার একটা মানে হবি প্রজেক্ট, আমি যেটা আমার মেইন কাজের পাশাপাশি আমার কাজের সুবিধা করার জন্য আমি করছি। এবং ট্রাস্ট মি, আমরা বড় একটা প্রজেক্ট পাইছিলাম জাস্ট এই হবি প্রজেক্টের উপর বেস করে। খুবই বড় একটা প্রজেক্ট, যেটা একজন শুরু করছিল হবি প্রজেক্ট হিসেবে, সেটা পরে 20 জনে চলে গেছে। মাশাআল্লাহ। তো এবং এই যে আমি নাদিম ভাই আজকে কেন আসছি এখানে, আমরা আমাদের আমাদের কাজের কথাগুলো যদি আমরা না বলি, ম্যানেজমেন্ট বুঝবে না কোনোদিন। ম্যানেজমেন্টকে বোঝানোর দায়িত্ব আপনার। রাইট। আপনি স্টিভ জবস কি করছেন? স্টিভ জবস যখন ফোন নিয়ে আসছে, আপনার আমার কিন্তু প্রয়োজন ছিল না ওই ফিচার গুলা। ও আমাদেরকে ফিচার গুলা দিছে দেখেই আমরা কিন্তু ইন্টারেস্টেড ফিল করছি। এখন আমাদের ফোন আইফোন ছাড়া আমাদের চলেই না। না, তো ও আমাদেরকে খাওয়াইছে, আমরা খাইছি, ব্যাপারটা হচ্ছে এমন। তো আপনিও যখন এইসব অটোমেশন এর প্রজেক্ট গুলো আপনার ম্যানেজমেন্টকে খাওয়ানোর চেষ্টা করবেন, দেখবেন যে তারা খাবে, খাইতে বাধ্য। কি বলেন নাদিম ভাই? শিওর। এভাবেই আমরা মানুষকে শিখেছি। এন্টারপ্রেনাররা কিন্তু অটোমেশন টেস্টার ছিল না তাদের জীবনে, তারা তো ব্যবসা করছে। আমরা তাদেরকে বলছি, বুঝাইছি, দেখো তোমার কিউএ দরকার, তোমার অটোমেশন দরকার, তুমি যদি সিআইসিডি করো তোমার এই বেনিফিট হবে, এই হবে। তখন তারা আস্তে আস্তে এটা বলছে, ঠিক আছে দেখি তাহলে রেজাল্ট দেখাও। আমাদের কিন্তু রাত দিন জায়গা প্রজেক্ট করে রেজাল্ট দেখাইতে হয়েছে। তারপর তারা কাজের বাইরে, কিন্তু ভাইয়া কাজের বাইরে অফিসের কাজ করছি, বাসায় ল্যাপটপ নিয়ে এসে সারা রাত ধরে মানে মাথার মধ্যে ঘুরতেছে এটা আমি কিভাবে সহজ করতে পারি। এই এফোর্টটা আমি প্রতিদিন একই এফোর্ট দিব না। আমি ভাই চাই ডেভেলপার কোড পুশ করবে, আমার টেস্ট কোড গুলো রান করবে, রিপোর্টটা আমাকে মেইল করে দিবে, আমি সকালবেলা ডিসিশন নিব যে এইটা স্মোক টেস্ট পাস করছে, মানে আমি এখন এটা ম্যানুয়ালি টেস্ট করার যোগ্য হয়েছে। নাহলে আমি তখনই রিজেক্ট করে দিব, বলবো যে ভাই অনেক প্রাইমারি ফিচারই ফেল করছে, ইউ হ্যাভ টু গিভ অ্যানাদার বিল। তো আমার কাজ সহজ করছি আমি কিন্তু আমার কাজ সহজ করছি। তো আপনাকেও আরো বেশি এক্সপ্লোর করতে হবে। এন্ড ম্যানেজমেন্টের কথা কখনোই ভাববেন না, ভাববেন আপনার কাজ কিভাবে আপনি সহজ করবেন। এন্ড একটা সময় ম্যানেজমেন্ট আপনাকে সেই সেই দায়িত্ব বলেন, সেই রোল গুলা বলেন, সে দিতে বাধ্য। আমরা এটা দেখে আসছি। হ্যাঁ, দেখে আসছি। থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ। আমরা আরো কথা বলবো এটা নিয়ে, আমরা আরো কথা বলবো যে আমরা কি ধরনের প্রজেক্ট গুলা নিয়ে চিন্তা করতে পারি। তো এখন আমরা অলমোস্ট কোশ্চেন আনসার সেশনের শেষে চলে আসছি। আর কারো কোনো কোশ্চেন দেখতে পারতেছি না ভাইয়া। তো তামান্না আমরিন, আমার মনে হয় এটা লাস্ট কোশ্চেন হইতে পারে। অলমোস্ট 1 আওয়ার শেষ, তো আমরা এরপরে মুভ অন করবো আমাদের নেক্সট টপিকে। তো তারপর নাদিম ভাই হয়তো আমাদের সাথে বিদায় নিবে। এন্ড এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। তামান্না আমরিন প্লিজ। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি হচ্ছে যে ফাইনাল ইয়ারে আছি, এখনো আমার 2টা সেমিস্টার বাকি আছে। তো আমি হচ্ছে একটা সাবজেক্ট মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সেখানে আমি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল থেকে হচ্ছে টেস্টিং সম্পর্কে প্রথম জানি। তো জানার পরে আমার হচ্ছে যে টেস্টিং এর প্রতি আগ্রহ জন্মায় যে আমি এখানে ক্যারিয়ার করতে চাই, আমি এই সম্পর্কে জানতে চাই। তো এখানে আমি 2টা জিনিস খুব মানে বারবার শুনছি, ম্যানুয়াল টেস্টিং, অটোমেশন টেস্টিং। যারা ম্যানুয়াল টেস্টিং অলরেডি পারে তারা হচ্ছে যে অটোমেশন টেস্টিং এ মানে হচ্ছে যে অটোমেটেড টেস্টিং এ যাওয়ার জন্য হচ্ছে প্র্যাকটিস করতেছে। তো আমি যদি শিখতে চাই তাহলে আমি কি ম্যানুয়াল টেস্টিং শুরু করব নাকি অটোমেশন টেস্টিং দিয়ে শুরু করব? এটাই ছিল কোশ্চেন, নাকি আমার দুইটাই শিখতে হবে? এহসান ভাই আপনি একটু অ্যানসার করেন বলেন। ওকে সো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে অটোমেশন টেস্টিং কি আসলে। অটোমেশন টেস্টিং হচ্ছে আমাদের ম্যানুয়াল টেস্টিং কে এনহ্যান্স করে, এমফেসাইজ করে, সহজ করে, হ্যাঁ, এবং স্কেল আপ করে। হ্যাঁ, তো ইমাজিন করেন আপনি একজন ব্যাড টেস্টার। তো অটোমেশন কি করবে, আপনার এই ব্যাড টেস্টিংটাকে সে আরো ব্যাড করবে, মানে এমফেসাইজ করবে। আপনার ব্যাড টেস্টিং কে আরো বেশি স্কেল আপ করবে, মানে আরো বেশি ব্যাড করবে। সো automation is nothing, it's just emphasizing your
টেস্টিং। আপনি যদি ভালো টেস্টার হন, অটোমেশন আপনাকে আরো ভালো করবে, আরো স্কেল আপ করবে, আরো এমফেসাইজ করবে। সো অফকোর্স আপনাকে আগে ভালো ম্যানুয়াল টেস্টার হইতে হবে, দেন আপনার অটোমেশনে গুরুত্ব দিতে হবে। ম্যানুয়াল টেস্টিং যদি আমি ভালো না করতে পারি, আমি কিন্তু অটোমেশনে যাওয়া আমার উচিত হবে না এখন। হ্যাঁ, নাদিম ভাই প্লিজ। আমি এসানের সাথে একমত আর কি, এটাই আমার কথা ছিল আর কি, যে আমাদেরকে আগে ভালো ম্যানুয়াল টেস্টিং নিয়ে ভালো করতে হবে, ম্যানুয়াল টেস্টার হইতে হবে, টেস্টিং এর টার্মস, টার্মিনোলজিস, বিভিন্ন টাইপের টেস্টিং, দুনিয়াতে যে কত টাইপের টেস্টিং আছে, মানুষ কতভাবে একটা অ্যাপ্লিকেশন টেস্ট করতে পারে তার শেষ নাই। অ্যাপ্লিকেশন আছে, ওয়েব আছে, মোবাইল আছে, বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশন আছে, তাই না? সাস অ্যাপ্লিকেশন আছে, এখন তো অ্যাপ্লিকেশনের শেষ নাই, এআই অ্যাপ্লিকেশন আছে। সো এই যে বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশনের টেস্টিং স্ট্র্যাটেজিও ডিফারেন্ট। সো এইগুলো সম্পর্কে আগে নলেজ নিতে হবে। অটোমেশনে যেটা বললো যে অটোমেশনটা কি করে, আমি হাত দিয়ে যে টেস্টটা করি ওইটা আমি মেশিনকে দিয়ে করাবো, মেশিনকে ইনস্ট্রাকশন দেবো, ভাই আমি হাতে এভাবে এভাবে করি, তুমি এই কাজটা করে দাও। মেশিন কি করবে, আমার কথাটাকেই ইন্টারপ্রেট করবে, করে অটোমেট করবে। মেশিন নিজে কিন্তু কোনো কিছু টেস্ট করতে পারে না, ওকে আমি যা বলে দিই তাই করে, ওর বাইরেও কিন্তু কিছু করতে পারে। অটোমেশন টেস্টিংটা কি, যে গিভিং সাম ইনস্ট্রাকশন ফ্রম দ্য টেস্টার থেকে কিছু ইনস্ট্রাকশন যাবে, টেস্টার যেভাবে টেস্ট করে ওইটা সে কোড হিসেবে লিখে দেবে, কোডটা বারবার এক্সিকিউট হবে আর টেস্ট হবে। টেস্টারকে আর হাত দিয়ে করতে হবে না, টেস্টারের সময় বেঁচে যাবে, এইটাই। তো এই জন্য আমার মনে হয় কেউ যদি টেস্টিং এর নলেজ, বেসিক নলেজ না জেনে অটোমেশন টেস্টিং শুরু করে, সে চরম ভুল করবে। কারণ সে জানেই না আসলে টেস্টিং জিনিসটা কি, সে অটোমেশন কি করবে, কোথায় কি করবে। তাকে একটা টেস্ট কেস দেওয়া হলো, স্টেপ গুলা সে পড়বে, আসলে সে স্টেপ গুলা দিয়ে সে কি অ্যাচিভ করতে চায় এটা কিন্তু তার কাছে ক্লিয়ার না। এই জন্য আগে আমি যে আমার প্রেজেন্ট কোম্পানিতে মেন্টরশিপ নামে একটা রোল আছে, মানে প্রত্যেক সিনিয়র পিপল সে মেন্টর হয় জুনিয়র যে টিম মেম্বার আছে তাদের জন্য। তো এটা একটা ফ্রি ভলান্টিয়ার ওয়ার্ক। আমাকে এরকম অনেক ওয়ার্ল্ডের বিভিন্ন আমার তো ওয়ার্ল্ড ওয়াইড আছে, সফটওয়্যার টেস্টাররা আছে বা অন্যান্য রোলের লোকজন আছে, তারা আমাকে নক করে আমার কাছে, আমি মেন্টরশিপ প্রোগ্রাম চালাচ্ছি, সেখানে অনেকেই আসছে যারা অটোমেশন টেস্টিং এ ক্যারিয়ার করতে চায়, তারা আর এই তার যে প্রেজেন্ট ক্যারিয়ার রোলে থাকতে চায় না। ঠিক আছে, তাদেরকে বলছি বাবা তুমি যদি এটা করতে চাও আগে টেস্টিং এর বেসিক নলেজ নাও। ওদেরকে সবাইকে বলছি যে এগুলো আগে পড়ো, বুঝো, এগুলা থেকে কোশ্চেন থাকলে করো, আগে টেস্টিং কি বোঝো, তারপরে তুমি অটোমেশন টেস্টিং এ যাও। তার আগে যাওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ। এটাই। থ্যাংক ইউ নাদিম। তো অলরাইট, আমরা আমাদের নেক্সট পেজে চলে যেতে পারি। এন্ড নাদিম ভাইকে আমরা আসলে ধন্যবাদ, কত বড় ধন্যবাদ দেওয়া যায় জানি না। So thank you for your valuable time, Nadim bhai. We get to learn a lot from you, and we are definitely hoping আপনি আমাদের সাথে থাকবেন এবং ইনশাআল্লাহ আরো আমরা এরকম সেশন নিব। And যদি লাস্টে কিছু বলতে চান নাদিম ভাই। আচ্ছা, আমি জাস্ট একটা কনক্লুশন স্পিচ দিতে চাই যে আমরা এখানে বিভিন্ন স্টেজের লোকজন আছি না, কেউ ক্যারিয়ার শুরু করব, কেউ স্টুডেন্ট, কেউ হচ্ছে যে ক্যারিয়ারে অলরেডি আছি। সবার কাছে আমার একটাই কোশ্চেন, লার্নিংটাকে কখনো স্টপ করো না। ডোন্ট বি স্যাটিসফাইড অ্যাবাউট ইউর নলেজ। আমি অনেকে ইন্টারভিউ বোর্ডে দেখি যে সে খুবই স্যাটিসফাইড তার নলেজ লেভেল নিয়ে এবং সে খুবই কনফিডেন্ট। এটা খুবই খারাপ। যদি তুমি ওভার কনফিডেন্ট হয়ে যাও তোমার নলেজ নিয়ে, তাহলে মনে করবে তোমার ক্যারিয়ার ওখানে বসে গেছে। কন্টিনিউয়াসলি লার্ন করতে হবে, কখনো মনকে এই ফিল দেওয়া যাবে না যে আমি পরিপূর্ণ হয়ে গেছে আমার নলেজ। কন্টিনিউয়াসলি লার্ন করতে হবে, যেখানে যা আছে প্রত্যেকটা জিনিস শিখতে হবে, জানতে হবে, এটা একটা জিনিস। আর আমি শেষে যে ধন্যবাদ দেবো এহসানকে, এহসান প্রথমে ইনিশিয়েট করেছিল আমাকে যে এরকম এইখানে আসার জন্য। আমি সব সময় এরকম সেশনগুলো খুব এনজয় করি। আমি তোমাদের সাথে কথা বলতে চাই, অ্যান্সার করতে চাই, আমার যে নলেজ আছে এটা তোমাদের কাছে শেয়ার করতে চাই। সো এই সেশনে যে আমাকে যে ডাকা হয়েছে আমি এসেছি, এই জন্য জিটিএ কে ধন্যবাদ, এহসানকে ধন্যবাদ, এই পুরো অর্গানাইজিং যারা করেছে অনেক কষ্ট করে তাদেরকে ধন্যবাদ। আর সাথে সাথে যারা এই কষ্ট করে এত রাত্রিরে তাদের সময় করে এখানে পার্টিসিপেট করেছো নলেজের জন্য, আমি জানি না আমরা কতটুকু তোমাদেরকে কনভে করতে পারছি, বাট আমি কথা দিচ্ছি ইন ফিউচার তোমাদের সাথে আরো অনেক এরকম সেশন নিয়ে আসবো। জিটিএ যদি এরকম সেশন আয়োজন করে ইনশাল্লাহ আমি আসবো, এবং আমি আমার যে নলেজ আছে আমি ট্রাই টু যে আমি স্প্রেড দোজ নলেজ টু ইউ। হ্যাঁ, এটা তোমাদের ক্যারিয়ারে হেল্প করবে। এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। নাদিম ভাই কথা হচ্ছে স্টেট পুলিশ
stay hungry to learn. Yeah. Otherwise এটা এই ইন্ডাস্ট্রি খুব টাফ। এভরি ডে নিউ চেঞ্জেস আর কামিং। প্রত্যেকটা দিন আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাচ্ছি যে আমি কোথায় ছিলাম আর এখন কি করা লাগছে আমার। হ্যাঁ, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। এখন সবাই এআই ফার্স্ট ডেভেলপার, এআই ফার্স্ট কিউএ, এআই ফার্স্ট টেস্ট অটোমেশন ইঞ্জিনিয়ার চাই, অর্থাৎ তার এআই নলেজ থাকতে হবে। জাস্ট এই একটা জিনিস বললাম না, আমরা কোথায় চলে গেছি। সো অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, আর এআই তো আমাদের পুরা ডেলিমাটা চেঞ্জ করে দিচ্ছে, পুরা থিঙ্কিং প্যাটার্ন চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, এবং ওর সাথে আমরা দৌড়াই পারতেছি না, সত্যি কথা। হ্যাঁ, দুনিয়া কিন্তু নতুন, এখন পুরা নতুন একটা জগতে আমরা ঢুকে গেছি। না আমি এসার আমরা যে জগতে ছিলাম সেই জগৎ থেকে আমরা নতুন একটা জগতে চলে আসছি। সো এই জন্য ইম্পর্টেন্ট, লার্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। Alright. So okay. Thank you. Thank you. আচ্ছা, কে জানাবার? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওকে। সো আমাদের সাথে সামিহা আছে। সামিহা, তার আগে মনে হয় 2টা কোশ্চেন আছে। তামান্না তো অলরেডি করলো কোশ্চেনটা, সিরাতুল। আচ্ছা, আমরা আরেকটু সামনের দিকে যাই, দেন আমরা দরকার হলে আবার কোশ্চেন সেশন রাখবো। হ্যাঁ, সো সামিহা, আর ইউ দেয়ার? জি ভাইয়া। ওকে, সামিহা আরেকজন এক্সিলেন্ট রিসোর্স ফর কিউএ। হ্যাঁ, তো সামিহা এখন আমি ইন্ট্রোডিউস করছি আপনাদেরকে। প্লিজ সামিহা উইল কন্টিনিউ নাও ফর দ্য নেক্সট 10 minutes. থ্যাংক ইউ ভাইয়া। আমি সৈয়দা সামিহা জাহান, বর্তমানে ইউএসএর একটা সফটওয়্যার কোম্পানিতে আছি। আমাদের হেড অফিস হচ্ছে ইউএসএ তে এবং বাংলাদেশে আমাদের কারেন্ট একটা অফিস আছে বনানীতে। সো অলমোস্ট 3+ ইয়ার্স এসকিউএ তে কাজ করছি, এই আর কি। সো আমরা কি জানি যে আসলে এসকিউএ এর জব মার্কেটটা কেমন? সবাই একটু রেসপন্স করবেন কাইন্ডলি। না আপু। ওকে, আসলে এসকিউএটা কিভাবে আসে, বা আমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাই বা একটা কোম্পানিতে যখন আমরা কাজ করি, তখন আসলে এসকিউ এর পার্টটা কখন আসে কেউ কি জানেন? ডেভেলপমেন্ট করার শেষে, কোডিং করার শেষে টেস্টিংটা আসে। ওকে, থ্যাংক ইউ আপু। ওকে, এখন বলেন যে বাংলাদেশে আসলে, আমি যদি বাংলাদেশের এক্সাম্পলটাই দিই, বাংলাদেশে অনেক সফটওয়্যার কোম্পানি আছে এবং আমি যদি বলি বিভিন্ন অর্গানাইজেশন গুলো আছে, এবং আমরা এখন প্রিভিয়াসলি দেখা যেত যে আমরা ঘরে বসে তেমন কিছু অর্ডার করতে পারতাম না, বাট আমরা কিন্তু এখন ফুড পান্ডাতে অনেক কিছু অর্ডার করতে পারি, পাঠাওতে অনেক কিছু অর্ডার করতে পারি। ইভেন আমরা যখন কোনো শপিং মলে যাই বা তখন দেখা যায় তারাও কিন্তু একটা সফটওয়্যার ইউজ করে। সো ডে বাই ডে সবকিছু কিন্তু অ্যাপ্লিকেশন বেস হচ্ছে, তাই না? এখন এই অ্যাপ্লিকেশন গুলোতে যদি ডিফেক্ট থাকে তাহলে কি আমরা ইউজ করব? বলেন তো। না, অবশ্যই না। এখন আসলে এই যে মানে প্রত্যেকটা কোম্পানিতে কিউএ কেন হায়ার করে? ডেভেলপমেন্ট অ্যাজ এ ডেভেলপার তারা কিন্তু কিউ এর সাইড থেকে তারা ডেভেলপ করে না, তারা কি করে বিজনেসের সাইড থেকে করে। এবং দেখা যায় যে বিজনেস নলেজ থেকে তারা যতটুকু কোডিং করে না কেন, যখন তারা ডিপ্লয়মেন্ট দেয় বা একটা লাইভে দেয়, তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের মানে প্রবলেম থাকে, যে প্রবলেম গুলো আমরা ফাইন্ড আউট করি। এখন প্রত্যেকটা কোম্পানিতেই কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়। তো এই সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য আমরা যে কাজটা করি সেটা ধরেন যে ডেভেলপমেন্ট ফেজে যদি বলি, যে ডেভেলপ করার পরে তখন ধরেন যে কিউএ যত ইজিলি ডিফেক্ট গুলোকে ফাইন্ড আউট করতে পারে, একজন ডেভেলপার কিন্তু সেভাবে পারে না। বা অ্যাজ এ কিউএ আমাদের কিন্তু মাল্টিপল সিনারিও দিয়ে টেস্ট করতে হয়।
ফর এক্সাম্পল আপনি হয়তো ধানমন্ডি থেকে আপনি মিরপুরে যাবেন, বিভিন্ন রোড দিয়ে কিন্তু আমরা যেতে পারি, কিন্তু এমন হয়তো আপনি হাইওয়ে দিয়ে গেলে আপনার জ্যাম থাকার কারণে আপনার বেশি টাইম লাগবে, বাট আপনি যদি শর্টকাট রাস্তা ইউজ করেন তখন দেখা যায় যে আমরা খুব ইজিলি কিন্তু যেতে পারি। তো সেম ভাবে অ্যাপ্লিকেশনের যে কর্নার কেস গুলো আছে এইগুলোকে ইজিলি বিভিন্ন সিনারিওতে টেস্ট করাটাই হচ্ছে কিউএদের কাজ। এখন অনেকগুলো ধরেন যে মোবাইল অ্যাপস আছে, ব্যাংকিং সেক্টর আছে, তারপরে ধরেন অর্গানাইজেশন গুলো আছে, সবাই কিন্তু আসলে সফটওয়্যার ইউজ করে। এই সফটওয়্যার ইউজ করলে তাদেরকে অবশ্যই প্রত্যেকটা কোম্পানিতে আমাদের কিউএ লাগবে, তাই না? তো এখন বলেন তাহলে কিউএর চাহিদাটা কেমন? যদি প্রত্যেকটা কোম্পানি সফটওয়্যার ডেভেলপমেন্ট করে, এমনও আছে একটা সফটওয়্যার একটা প্রজেক্টে 15 থেকে 20 জন কিউএ লাগে। বুঝতে পারছেন? এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে? কিউএর আসলে তাহলে মানে যেহেতু প্রত্যেকটা কোম্পানি বা এখন সবকিছু অনলাইন বেস, তাহলে কিউএর চাহিদাটা কেমন? আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তামান্না আমরিন আপু। জি আপু। আপু আপনি মেবি কোনো কোশ্চেন করতে চাচ্ছিলেন? না না, ওটা আচ্ছা আগে রাইজ করছিলাম তো, ওইটা এখন রয়ে গেছে। ওকে ওকে, থ্যাংক ইউ আপু। আর এভারেজ স্যালারির কথা যদি বলি, যে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি। বিভিন্ন কোম্পানি আছে যে আপনার হয়তো 25 থেকে স্টার্ট করে, ইভেন অনেক কোম্পানি আছে হয়তো 20 থেকে স্টার্ট করে, বাট ইটস ডিপেন্ডস অন ইউর স্কিল। অ্যান্ড যদি বলি যে আপনার যদি ভালো কোম্পানিগুলোতে বা কিছু টপ রেটেড কোম্পানিগুলোতে আপনি অ্যাপ্লাই করেন, তাদের স্যালারি স্ট্রাকচার হাই, কিন্তু আপনার স্কিলের সাথে হয়তো সেটা ম্যাচ করছে না, তখন হয়তো 5 বা 10 কে আপনার স্যালারি হচ্ছে কম দিতে পারে। বাট সবকিছুই আপনি স্কিলের উপর বেস করে হবে এবং কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। বাট এখন পর্যন্ত বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে এগুলোর এভারেজ স্যালারি যদি আমরা বলি 25K এবং স্টার্টিং স্যালারি, এবং যদি তারা হচ্ছে টপ রেটেড কিছু কোম্পানি সাথে জয়েন হয়, তখন তারা মিনিমাম 40 থেকে 45K এভারেজ স্যালারি বলা যায়। এই আর কি। থ্যাংক ইউ সাব্বির ভাইয়া, আপনি যদি কিছু অ্যাড করতেন। রাইট, সো আমি যদি বলি যে এই জবটা আমরা যারা আমি তো আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমাকে কেউ বলেনি যে এসকিউ ক্যারিয়ার যে গ্রো করা যায়, আমি এসকিউ তে আসতে পারি। হ্যাঁ, আই ওয়াজ এমবেডেড ইঞ্জিনিয়ার ফর 1 ইয়ার। দেন আমার যে টিম লিড ছিল, ম্যানেজার বললো যে আমার অ্যাটেনশন টু ডিটেল নাকি ভালো, হ্যাঁ, আই শুড এক্সপ্লোর দিস এসকিউ ফিল্ড। তখনই আমি ফার্স্ট শুনতে পারছি যে এসকিউ ফিল্ড বলে কিছু একটা আছে। আই ওয়েন্ট ব্যাক হোম, আমি এরপর স্টাডি করা শুরু করলাম, এন্ড দেন কিন্তু কোনো রিসোর্স খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, আমি তখন সাজ্জাদুল হাকিম ভাই একজন ছিল, হ্যাঁ, টাইগার আইটির, এখন উনি ভিপি, ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে। তো ওনা খুঁজে টুজে ওনাকে পাইলাম, আর কোনো রিসোর্স নাই বাংলাদেশে। হ্যাঁ, তো আমি 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 আই থট যে আমাকে এসকিউএ প্রফেশনে যাইতেই হবে সামহাও, যেহেতু আমার ম্যানেজার বলছে আমাকে, অ্যান্ড আই ইউজ টু অ্যাডমায়ার হিম। তো ওই ভাইয়া যেহেতু বলছে আমাকে আমি ভালো করবো এসকিউ ফিল্ডে, আমি আমি দেন এক্সপ্লোর করা শুরু করি আর কি। হ্যাঁ, তো আল্লাহর রহমতে দেন আই হ্যাভ বিন হিয়ার ফর দ্য লাস্ট 12 ইয়ার্স, অ্যান্ড হিয়ার আই এম। আমি এখন আপনাদেরকে বলতেছি এসকিউ প্রফেশনে আসতে। হ্যাঁ, অ্যান্ড এটাই তো করে মানুষ, তাই না? তো আপনি আপনি যখন একটা কাজ করবেন 10-12 বছর ধরে, আপনি নিশ্চয়ই চান যে আপনার আপনার এই দেখানোর পথে আরো মানুষ আসুক। হ্যাঁ, তো সেই সেই প্রচেষ্টা থেকেই আমরা 5 জন এই একটা একটা অর্গানাইজেশনের মতো ওপেন করলাম আর কি। হ্যাঁ, জিটিএ, তো গ্লোবাল টেক অ্যাসিওর। অ্যান্ড আপনারা এখানে এসেছেন। আমরা একটু আমাদের ব্যাপারে একটু বলি। আমরা আমাদের এই যে টেকনিক্যাল
সফট স্কিল, হার্ড স্কিল সবগুলো মিলিয়ে এমন একটা প্যাকেজ রেডি করেছি। তো আমি তো একদম 100% শিওর যে যারা যারা প্রজেক্ট গুলা করবে এবং যে টুলস টেকনোলজি আমরা শিখাবো, আমাদের এই 10-12 বছরের ক্যারিয়ার আমরা যা যা দেখেছি, যে যে টুলস টেকনোলজিস গুলো আমরা ইউজ করেছি, যেটার গুড প্র্যাকটিস গুলো সহ আমরা যেটা আপনাদেরকে সাজেস্ট করব, হ্যাঁ, আই বিলিভ 100% শিওর যে এটা আপনাকে একদম ব্র্যান্ড নিউ মানুষ একটা কনভার্ট করবে। সো একটা মানে ব্র্যান্ড নিউ আপনি নিজেকে ফিল করবেন। হ্যাঁ, আপনি যখন কম্পিটেন্ট হবেন, আপনি কিন্তু কনফিডেন্ট হবেন। আপনার আমি ফার্স্টে বলেছিলাম যে ইউ হ্যাভ টু লার্ন এ স্কিল দ্যাট উইল হেল্প ইউ আর্ন মানি, মনে আছে আপনাদের? তো ওই ওই স্কিল গুলা নিয়ে আমরা একটা গাইডলাইন সাজিয়েছি আর কি। হ্যাঁ, সো আমি তো বলবো যে আপনার যদি এখানেও একটা কোশ্চেন আসছিল যে আমরা কি করব, আমরা ম্যানুয়াল প্রজেক্ট করি, আমরা অটোমেশন করব, মানে কি করলে আমি আসলে জবে যেতে হবে। সো আমি যদি বলি একটা নোট কপি নেন, পেন নেন, সো রাইট ইট ডাউন। আপনাকে ম্যানুয়াল টেস্টিং এ ভালো হতে হবে, আপনাকে এপিআই টেস্টিং পারতে হবে, এপিআই, হ্যাঁ, এপিআই নিয়ে পড়াশোনা করতে হবে, এপিআই টেস্টিং করতে হবে, আপনাকে পারফরমেন্স টেস্টিং করতে হবে। ঠিক আছে, আমরা পারফরমেন্স টেস্টিং করি সফটওয়্যার টেস্টিং এ। তো আমরা দেন হচ্ছে অটোমেশন করি, অটোমেশন আবার ওয়েব অটোমেশন আছে, মোবাইল অটোমেশন আছে, অটোমেশন আবার কয়েকটা টুল ইউজ করি আমরা ওয়েবের জন্য। এখন প্লেরাইট আপনারা নাজিম ভাই বলে গেলেন, সো প্লেরাইট খুব পপুলার, বাট সেলেনিয়াম দিয়ে শুরু করতে হবে। তার আগে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাদের জানতে হবে, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করে আপনি অটোমেশনটা করবেন। সো আবার বলি, ম্যানুয়াল টেস্টিং, এপিআই টেস্টিং, হ্যাঁ, পারফরমেন্স টেস্টিং আর ওয়েব অটোমেশন। দেন ডেটাবেস টেস্টিং আছে, সিকিউরিটি টেস্টিং আছে, এগুলো পার্ট অফ দ্য জব। বাট প্রাইমারি ফোকাস আপনাকে দিতে হবে ম্যানুয়াল টেস্টিং এ, এপিআই টেস্টিং এ, পারফরমেন্স টেস্টিং এ এন্ড ওয়েব অটোমেশন। ওয়েব অটোমেশন আপনি কি টুল ইউজ করে করবেন সেগুলোর বিস্তারিত গাইডলাইন আমরা দিব ইনশাআল্লাহ। এন্ড সফট স্কিলও ইম্পর্টেন্ট, টেকনিক্যাল স্কিলের সাথে সাথে সফট স্কিলও ইম্পর্টেন্ট, যেটা আপনাকে আসলে ইন্টারভিউ ফেজটা পার করতে হেল্প করবে। তো আপনি আমি বিলিভ করি কয়েকটা স্কিল আছে যেটা কোনো আপনার এফোর্ট দেওয়া লাগে না। হ্যাঁ, এরপর একটা এফোর্ট হচ্ছে পাংচুয়ালিটি। আপনি কাউকে একটা কথা দিচ্ছেন, ওই কথা যে আপনি রাখবেন, সময় মতো একটা কাজ করবেন, এগুলো কিন্তু কোনো স্কিল লাগে না। আপনি একজনকে বলছেন যে আমি 10টা বাজে যাবো, আপনি 10টা বাজার 5 মিনিট আগে যে বসে থাকেন, হ্যাঁ, এগুলো করতে কিন্তু কোনো স্কিল লাগে না, তাই না? এগুলো হচ্ছে সফট স্কিল। তারপর হচ্ছে কমিউনিকেশন, এফেক্টিভ কমিউনিকেশনটা করতে হবে, যেটা এখন আমরা করতেছি, তাই না? আপনাদের সামনে এসে একটা স্পিচ দিচ্ছি, তো এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাটেনশন টু ডিটেল বাড়াইতে হবে, প্রবলেম সলভিং এবিলিটি বাড়াইতে হবে, টিম কোলাবোরেশনটা। আমরা কিন্তু 100% একটা স্কিলফুল মানুষ খুঁজি না যে একাই সব করতে পারে, আমরা খুঁজি একজন মানুষ যে বাকি টিম মেম্বারের সাথে জয়েন করে কাজটা করতে পারবে। তো আপনি যদি একদম পুরো একাই 100 হন, ওইটাও কিন্তু আপনি ইন্টারভিউতে ফেল করবেন। ঠিক আছে, আপনাকে টিম প্লেয়ার হতে হবে। এনিওয়েজ, আমরা সবকিছু নিয়ে আসলে একটা প্যাকেজ, এমন একটা প্যাকেজ সাজিয়েছি যেটা আপনাকে এই ক্যারিয়ারে আসতে ডেফিনেটলি হেল্প করবে। এন্ড যদি সবাই আমাদের এই প্রজেক্ট গুলো করে যদি সাবমিট করতে পারেন, দেন আমরাও আসলে অনেক এইচআর কে আমরা নিয়ে আসবো আরো। এন্ড আমাদের নেক্সট আসলে এক সপ্তাহ পরে হয়তো আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতেও যাব, তো আপনাদের সাথে দেখা হবে সামনাসামনি। এন্ড আরো ওয়েবিনার হবে, ইন্টারভিউতে আমরা আরো এইচআর কে নিয়ে আসবো। হ্যাঁ, তো ভালো ভালো কোম্পানি, টপ 5 টপ 10 কোম্পানি নিয়ে আসবো। তো আমাদের মধ্যে আসলে ওই কোলাবোরেশনটা এখনই আছে, অনেকেই আমাদের কাছ থেকে সিভি চায়, তো আমরা ভালো রিসোর্স দিতে পারি না, স্কিলড রিসোর্স দিতে পারি না। বাট ট্রাস্ট মি, যদি কেউ স্কিলড হন, আপনি বাংলাদেশে জবের অভাব হবে না। আপনি বাংলাদেশে জব করতে না চাইলে আপনি রিমোট জব করবেন, সো আপনাকে কেউ আসলে আটকে রাখতে হবে না। দ্যাট ইজ অল ফ্রম মি। তামিহা যদি কিছু অ্যাড করতে চাও। জি ভাইয়া, এটাই আসলে আমাদের মেইন গোল, যেন আমরা, এই যে ভাইয়া একটা কথা বললো যে আমরা আসলে রিসোর্স চাই কিন্তু আমরা তেমন স্কিলফুল রিসোর্স কে আসলে দিতে পারি না।
তো আমাদের গোলটা এটাই যে আমরা এমন ভাবে যেন রিসার্চ গুলোকে প্রিপেয়ার করব যেন তারা যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিলে অ্যাটলিস্ট তারা শর্টলিস্টেড হয়। এটাই হচ্ছে আমাদের মেইন গোল থাকবে ইনশাআল্লাহ। রাইট, সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। আমরা অলমোস্ট 1.5 ঘন্টা নিয়ে ফেলছি, এন্ড এই 1.5 ঘন্টায় আমরা চেষ্টা করছি একটা ভ্যালুয়েবল একটা টাইম আপনাদের সাথে পাস করার জন্য, এন্ড আই হোপ আমরা একটা গাইডলাইন আপনাদেরকে দিতে পেরেছি। এন্ড আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ সামিহা, I will take leave now, and I wish you all the best. সবাই আসলে এসকিউএ ক্যারিয়ারে গ্রো করতে চান, এটাই আমার কাছে অনেক ভালো লাগছে। সো আমরা সবাই লাইক মাইন্ডেড পিপল আর হিয়ার টুগেদার। So networking is also another important aspects of getting good job. So এই যে আপনাদের সাথে আমার পরিচয় হলো, you all try to stay connected with me. আমি লিঙ্কডইনে আমাকে পাবেন, আমাকে হ্যাঁ সব জায়গায় সার্চ করলেই পাবেন আর কি। সো আই হোপ I can our paths will cross someday, and I wish a very prosperous career in SQA for all of you. Thank you everyone, and salam alaikum সবাইকে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ। মিমি ভাইয়ার কারো কোনো একজনের কোশ্চেন আসছে, জুবায়ের ভাইয়া, জুবায়ের হাসনাত প্লিজ। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমি অ্যাজ এ অটোমেশন ইঞ্জিনিয়ার আমার কি ম্যানুয়াল টেস্টিং ফার্স্টে করতে হবে, নাকি কেউ একজন স্ক্রিপ্ট লিখে দিবে আমি জাস্ট ওগুলো অটোমেট করব? আচ্ছা ভাইয়া আপনি মেবি মিউট। সরি সো আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনি অটোমেশন করবেন। ইমাজিন করেন আপনি পাঠাওতে জব করেন, তো পাঠাও একটা নতুন ফিচার আসছে যে ওয়ালেট সিস্টেম, তাই না? আপনি পাঠাওর ওয়ালেটে টাকা রাখতে পারেন, এন্ড দেন ওই একটা রাইড নিলে ওখান থেকে টাকা খরচ হবে। তো ইমাজিন করেন আপনি অটোমেশন টেস্টার, তো আপনি পুরো প্রসেসটা অটোমেট করতেছেন, বাট হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? না ভাইয়া তো পজ হয়ে গেছেন। আচ্ছা ওকে, ঠিক আছে, আমি কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের অটোমেশন টেস্টারের আগে আমাদের আসলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ম্যানুয়ালি আমাদের বিজনেসটা বোঝা, বা আসলে ম্যানুয়ালি কিভাবে অ্যাপ্লিকেশনটা কাজ করে এটা বোঝা। ফর এক্সাম্পল আপনি হচ্ছে আমাদের সবার বাসায় অলমোস্ট লিফট আছে, তো লিফটটাকে কিভাবে ইউজ করে এটা যদি আপনি না জানেন তাহলে আপনি কিভাবে সেটাকে ইউজ করবেন। সো ম্যানুয়াল টেস্টিংটা আপনাকে অবশ্যই আগে জানতে হবে। ম্যানুয়ালের আমরা হয়তো যাদের নলেজ আছে, আমরা ম্যানুয়াল টেস্টিং এর সময় দেখা যায় টেস্ট কেস লেখার সময় আর রিপ্রোডিউসিং স্টেপসটা লিখি। তার মানে যে আমরা প্রত্যেকটা স্টেপস বলে দিই যে তুমি আর কে প্রথমে অ্যাপ্লিকেশনে লগ ইন করবা, তারপরে হয়তো এই ফিচারটাতে ক্লিক করবা, এ টু জেড আমরা কিন্তু তাকে বলে দিই। তো অবশ্যই আপনার ম্যানুয়ালি জানতে হবে যে এটা রোডম্যাপটা কি। যখন আপনি ম্যানুয়ালি জানবেন এরপরে আপনি সেই ম্যানুয়াল যে স্টেপস গুলো এটা দিয়ে আপনি হচ্ছে অটোমেশন স্ক্রিপ্টটা রান করতে পারবেন। তো অবশ্যই আমাদের ম্যানুয়ালের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে এবং বিজনেস নলেজটা ভালো থাকতে হবে। দেন আমরা আমার কোয়েশ্চেনটা ছিল আসলে কোম্পানিতে কি ম্যানুয়ালের জন্য আলাদা থাকে বা অটোমেশনের জন্য কি আলাদা আলাদা রোলের মানুষ থাকে? হ্যাঁ, অ্যাকচুয়ালি কোম্পানিতে দেখা যায় ম্যানুয়াল টিম কাজ করে, অটোমেশন টিম, ডিফারেন্ট টিম কাজ করে। আবার অনেক সময় দেখা যায় যে হয়তো কিছু টাইপ অফ কোম্পানিতে দেখা যায় যে ম্যানুয়াল এবং অটোমেশন সে দুইটাই করে, বুঝতে পারছেন? আচ্ছা, এটাই ছিল আমার কোয়েশ্চেন। হ্যাঁ, বাট অ্যাজ এ ফ্রেশার আমি যদি বলি যে অ্যাজ এ ফ্রেশার আপনি যদি দেখা যায় বাংলাদেশে যদি 100টা সফটওয়্যার কোম্পানি থাকে এর মধ্যে 70টা কোম্পানি আমি বলতে পারি যে আপনার ম্যানুয়াল নিয়ে কাজ করে। বাকি যে 30% কোম্পানি
এই 30% কোম্পানি হচ্ছে আপনার অটোমেশন নিয়ে কাজ করে। সো আপনি অ্যাজ এ ফ্রেশার হয়তো ইন্ডাস্ট্রিতে 3 থেকে 4 বছর কাজ করতে পারবেন ম্যানুয়ালি, ঠিক আছে? কারণ ম্যানুয়ালি আসলে অটোমেশন যারা করে বা অটোমেশন যেসব কোম্পানি আসলে অটোমেশন করে, দেখা যায় ভাইয়া এর আগে কিছুক্ষণ আগে বলেছিল যে আসলে অটোমেশন কিউএদের স্যালারি রেঞ্জ বেশি, এবং একটা ফুল প্রজেক্টের যদি অটোমেশন করতে যায় তখন দেখা যায় সেটার ফ্রেমওয়ার্ক ডিজাইন থেকে অনেক বেশি ইফোর্ট দিতে হয়। তো মোটামুটি একটা টাইম লাগে, এবং যে প্রজেক্টের আসলে অটোমেশন করবে, যে ক্লায়েন্টের প্রজেক্টে অটোমেশন করবে, সেই ক্লায়েন্টের বাজেটটাও ম্যাটার করে। সো এই জন্যই বললাম যে হয়তো 70% কোম্পানি আপনার ম্যানুয়াল নিয়ে কাজ করে এবং 30% কোম্পানি অটোমেশনটাকে ফোকাস করে বেসড অন ক্লায়েন্ট নিডেড। জি, বুঝতে পারছি। সরি, আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম ফর এ মিনিট, আমি জয়েন করেছি। সো যেটা বলছিলাম যে অটোমেশন করলেও আপনাকে কিন্তু আগে ম্যানুয়ালি চেক করতে হবে যে ফিচারটা ঠিক মতো কাজ করতেছে, দেন আপনি ওই প্রসেসটাকে অটোমেট করবেন। তো কোনো অটোমেশন ইঞ্জিনিয়ার বলতে পারবে না যে আমি ম্যানুয়াল টেস্ট করি না, আমি শুধু অটোমেশন করি। অটোমেশন করতে হলেও আপনাকে আগে ম্যানুয়ালি চেক করে আপনাকে আগে স্টেপস গুলো ফাইন্ড আউট করতে হয়, দেন ওই স্টেপস গুলোকে আপনি অটোমেট করেন। জি ভাই, আমিও ভাইয়া এটাই বুঝতে পারছি। বলছিলাম। রাইট। ওকে, সো is there any more question? ভাইয়া আমি একটু অ্যাড করতে চাই যে আসলে আমরা প্রজেক্টে অটোমেশনটা কখন করি। ফর এক্সাম্পল, আমাদের প্রত্যেকটা ভার্সন আছে। আপনি এখন ফেসবুকে মেসেঞ্জারে দেখতে পারেন, কিছুদিন আগেও আমি দেখেছি যে আমরা হয়তো একজনকে কল দিলাম বা হয়তো টেক্সট করছি, এটা নোটিফিকেশনটা অনেকদিন পরে আসে, বা হয়তো খুব মানে সবসময় দেখা যায়, বাট তাকে কিন্তু আমি অনেকক্ষণ আগে টেক্সট করেছি, এরকম একটা ইরর ছিল। তো অটোমেশনটা আমরা তখনই করব যখন একটা কাজ আমাদেরকে বারবার করতে হয়। যেরকম আমাদের প্রত্যেকটা ভার্সন, আমরা ভাইয়া বলেছিল 7 দিন বা 1 মাস পরে আমরা হচ্ছে নতুন নতুন ভার্সন লাইভে দেই। তো এই যে নতুন ভার্সন যখন আসে তখন আমাদের প্রতিনিয়ত রিগ্রেশন টেস্টিং করতে হয়। তো এখন দেখেন, অনেক বড় যদি একটা অ্যাপ্লিকেশন হয়, সেই অ্যাপ্লিকেশনে যদি আমি প্রতিদিন ম্যানুয়াল টেস্টিং মানে ইন্টারনেট ম্যানুয়াল টেস্টিং করতে যাই, আমার হয়তো 7 থেকে 8 ঘন্টা বা 1-2 দিন সময়ও লাগতে পারে। তো এই যে 1-2 দিন সময়টাকে আমরা যেন কিছু যে ফিচার গুলো আসলে বাগ ফ্রি, বা বলা যায় যে 80% বাগ ফ্রি, তখন সেই ফিচার গুলোকে আমরা কি করি, অটোমেশনে কনভার্ট করি, যেন আমাদের প্রতিদিনে যে কাজটা করতে আসলে 8 ঘন্টা টাইম লাগে, সেটা আমরা অটোমেশন স্ক্রিপ্টে রান করে সেটা যেন 1 থেকে 2 ঘন্টার মধ্যে কাজটা শেষ হয়ে যায়। জি ভাইয়া। রাইট। সো হ্যাঁ, আমি আসলে যেটা ভাবতেছি যে অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে গেছে সামিহা, তো অনেক রাতও হয়ে গেছে। আমরা আই হোপ আমরা নতুন কোনো ওয়েবিনার, নতুন কোনো ওয়ার্কশপ নিয়ে আসবো সামনে, এন্ড দেন আপনাদের সবাইকেই আমরা আবার যেন পাই। এন্ড পাবো তো আপনাদেরকে, জয়েন করবেন তো আপনারা আমাদের সাথে। তো হ্যাভিং সেড দ্যাট, আমরা আজকের মতো এখানেই শেষ করি। And thank you from the bottom of my heart. Thank you so much. And I wish you all the best. I tried adding value to your time, and I don't know আমি কতটুকু successful হয়েছে. So I wish you all the best. Thank you everyone for joining. And সবাইকে সালাম আলাইকুম. And সামিহা, যদি কিছু বলতে চাও। না ভাইয়া, থ্যাংক ইউ এভরিওয়ান। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো একটা সেশনে। ধন্যবাদ।